আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে কাটা ছেঁড়া সিরিজের নতুন গল্প বিগলিত সুখ। এর আগে আপনারা এই সিরিজের দুটি গল্প আমাদের চ্যানেলে শুনেছেন। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই গল্পটি শোনার শেষে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া কাটা ছেঁড়া সিরিজের প্লেলিস্ট থেকে আগের দুটি গল্প অবশ্যই শুনে নিতে পারেন। আজকের গল্পটি আমরা দৈর্ঘ্যের কারণে দুটি পর্বে বিভক্ত করেছি। আজকে আপনারা শুনবেন গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। এখনও যদি আপনারা গল্পের প্রথম পর্ব না শুনে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স, পিন কমেন্ট এবং আই বাটনে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে আগে প্রথম পর্বটি শুনে নিন, তাতে এই পর্বটি বুঝতে আপনাদের সুবিধা হবে। এখন থেকে আমাদের চ্যানেলের প্রত্যেকটি গল্প আপনারা সবার আগে শুনতে পারবেন স্পটিফাইতে। আমাদের স্পটিফাই অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, গিয়ে অবশ্যই আমাদের স্পটিফাইতে ফলো করে নিন। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সন্তু, আংশিক গল্প পাঠে কুন্তল। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে কাঁটা ছেঁড়া সিরিজের নতুন গল্প বিগলিত সুখ, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। তবে তার আগে ছোট্ট রিক্যাপ। রাজীব একটি ড্রাগস পাচার চক্রের কেস সলভ করতে গিয়ে জানতে পারে তাতে জড়িয়ে রয়েছে একটা বড় বাচ্চা পাচার চক্র। এরই মধ্যে তাদের কাছে আরও কিছু বাচ্চার মিসিং রিপোর্টস আসে। শুরু হয় তদন্ত। এই সময় কিছু বাচ্চাদের ডেড বডি পাওয়া যায়। আরশিয়া সেই সময় কলকাতায় থাকায় সেও জড়িয়ে পড়ে এই তদন্তে। তবে একদিন আরশিয়ার বাড়ির গেটের সামনে একটি বাক্সে একটি বাচ্চার রক্তশূন্য কাটা হাত পায়। তাতে আরশিয়াকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি। হত্যাকারী আরশিয়াকে চ্যালেঞ্জ করেছে তাকে ধরার জন্য। এখন শুনবেন তারপর। রোজকার মতন আজও অনেকক্ষণ দরজায় বসে থাকার পরেও দিবাকর যখন দরজা খুলল না, তখন নিজের ক্লান্ত শরীরটাকে কোনো রকমে বিছানায় গিয়ে ফেলল অনিশা। তারপর কিছুক্ষণ শুয়ে থেকে উঠে বসল। চোখের জল মুছে নিজের ল্যাপটপটা অন করল, ফেসবুকটা খুলল। ফেসবুকের দেওয়ালে ভেসে উঠল বেশ কিছু পেন্ডিং রিকোয়েস্ট। তার মধ্যে একটা নাম দেখে চোখটা চিকচিক করে উঠল অনিশার। এতদিন পর ওর মনে আছে আমায়, কিন্তু আমি তো ওকে সেই কবেই ভুলে গিয়েছিলাম। এতদিন তো কোনো খবরই ছিল না ওর। একটা সাদা মখমলের ঈষৎ স্বচ্ছ পাঞ্জাবি আর নীল জিন্সে কি দারুণ লাগছে ওকে। কিন্তু স্কুলের সেই ঘটনার পর আমি কি করে কথা বলবো ওর সাথে? তাছাড়া ও কি আদৌ পাল্টেছে? কিন্তু যদিও পাল্টায় তাতে আমার লাভ কি? একসময়ের ডাক সাইটের সুন্দরী অনিশা আজ এই দিবাকর সেনের জন্য কি হয়ে গেছে! ছি ছি ছি, একটা পারভার্ট। আর নয়, আগের অনিশা আবার ফিরবে। নাও ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার দিবাকর সেন। ফ্রেন্ড রিকোয়েস্টের অ্যাকসেপ্ট বাটনটা প্রেস করলো অনিশা। তারপর নিজের শরীরটাকে এলিয়ে দিল বিছানায়। আজ সেই দিনটা খুব মনে পড়ছে। সেই দুপুর, ক্লাস 10, সবার চোখের আড়ালে তোর বাড়ি, তোর ঘর, তোর বিছানা। সেই প্রথম আমার কোনো পুরুষের ছোঁয়া পাওয়া। তোর মতো করে আমাকে আর কখনো কেউ ছোঁয়নি। মেসেঞ্জারে আসা মেসেজের শব্দে ঘোর কাটল অনিশার। তাকালো ল্যাপটপের স্ক্রিনের দিকে। সাদা স্ক্রিনে ভেসে উঠল, হেই, হাউ আর ইউ? এই তো ভালো আছি, তুই? আমিও বিন্দাস। কোথায় আছিস এখন? You know, there is something about arriving in new cities, wandering empty streets with no destination. I will never lose the love for arriving, but I'm born to live. আমার কোনো ঠিকানা নেই রনি। তুই তো জানিস আমি জন্ম ভবঘুরে। এতদিন পর মনে পড়লো তোর অনিকে? তাও তো মনে পড়লো। তুই তো বিয়ে থা করে একদম জমিয়ে সংসার করছিস। আমার মতো একটা ক্রিমিনাল তোর সাথে কন্ট্যাক্ট করতেই বা কি করে বল? এই কথা কেন বলছিস? তুই জানিস আমি কেন বলছি। সেদিন তুইও আমাকে বিশ্বাস করিসনি। হ্যাঁ রে, ভুল করেছিলাম। তার শাস্তি তো আমি পাচ্ছি রে। কথোপকথন চলতে লাগলো। রাত বাড়তে লাগলো।
আরশিয়া বেশ কিছুক্ষণ পাইচারি করতে থাকলো ঘরে। রাজীব কথা না বাড়িয়ে নিজের কাজ করতে লাগলো। ইন্সপেক্টর ঘোষের নাম্বারটা ডায়াল করলো রাজীব। ঘোষবাবু, 3 জন ক্রিমিনালের ডিটেলস হোয়াটসঅ্যাপ করেছে আরশিয়ার পুরনো কেস ফাইল থেকে। পেরোলে বাইরে আছে, খোঁজ নিন যে ওরা কোথায় আছে। ওকে স্যার। দিবাকর সেনের কাছে একটা ব্ল্যাক কার ছিল, যেটা ও রিসেন্টলি কালার করিয়েছে। ওর বস্তির কিছু লোক বলছে যে ও বাচ্চা মেয়েদের মাঝে মধ্যে ওঠাতো, কোথাও নিয়ে যেত, তারপর ফেরতে দিয়ে যেত। মনেই হচ্ছিল দিবাকর সেনের কিছু গোলমাল আছে। যেভাবেই হোক কথা বার করুন। কেন গাড়ির কালার পাল্টালো আর ও কী করতো ওই বাচ্চাগুলোকে নিয়ে, সব জানুন। মেবি হি ইজ দ্য ওয়ান। স্যার, আমার তো মনে হচ্ছে ওই নইলে বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যেত। নবনীতা ম্যাডামের কথা অনুযায়ী ওকে টুসি ভয় পেত, কিন্তু ও বাচ্চাগুলোকে ফেরত দিয়ে যেত। সামথিং ইজ ফিশি অ্যাবাউট হিম। উই হ্যাভ টু ফাইন্ড ইট। ঠিক আছে, বাকি মিসিং বাচ্চাগুলোর খোঁজ নিন। আর কাল দেখছি দিবাকর সেনকে। রাজীব, রাজীব! ফোনটা রেখে কিচেনে গেল রাজীব। দেখলো আরশিয়া বিকেলে আনা মাছটা কেটেছে। কি হয়েছে? ফ্রিজটা সবচেয়ে কম তাপমাত্রায় 5 ঘন্টা রেখেছিলাম। মাছটা একদম ফ্রেশ এনেছিলে। এখন আমি কাটলাম, দেখো। ও শিট, এই সামান্য জিনিসটা আমার মাথায় আসেনি। এক ফোঁটাও রক্ত নেই। কি করে আসবে মাথায়? তার জন্য তো হাউসওয়াইফ হতে হয় বলো। কাল তোমার মা ফোন করেছিলেন। সব সময়ের মতো বাবার নামে নালিশের ফিরিস্তি চলছিল। কথায় কথায় বললেন যে তোদের বাবা যদি একটু মাছ কিনতে পারে, সব সময় বরফের মাছ নিয়ে আসবে, একটুও রক্ত থাকে না, দেখে বোঝেও না। ব্যাস, এটা শোনা মাত্রই ক্লিক করলো মাথায়। দ্যাটস ওয়াই আই লাভ মাই মা। হ্যাঁ, সেই। আরে, আই লাভ ইউ টু। তার মানে খুনি পল্টুকে আগে রেফ্রিজারেটরে ঢুকিয়েছে, হয় অজ্ঞান করে, না হয় মেরে। তারপর ওর বডি সম্পূর্ণ জমে গেলে কোনো ধারালো অস্ত্র দিয়ে কেটেছে। কিন্তু কেউ এত নৃশংস কি করে হতে পারে? রাজীব, এরা তো শিশু। তাছাড়া এত বড় রেফ্রিজারেটর কারো বাড়িতে সচরাচর থাকে না। রিসেন্টলি কলকাতায় কোথাও কেনা হয়েছে কিনা খোঁজ নাও, দেখো কেস রিলেটেড কেউ হয় কিনা। ইয়েস, ইউ আর রাইট। আচ্ছা আরশিয়া, তুমি দিবাকর সেন বলে কাউকে চেনো? না, কেন বলো তো? এই খুনগুলো যে করেছে সে তোমার সাথে রিলেটেড। দিবাকর সেন সেই এনজিওর সাথে যুক্ত। লোকটাকে খুব একটা সুবিধার ঠেকছে না। টুসিকে কয়েকবার ওর গাড়িতে উঠতে দেখা গিয়েছে। আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হলো রিসেন্টলি ওর কালো গাড়ির কালার চেঞ্জ করে লাল করেছে। আর জেরার সময় কালো গাড়ির কথা জিজ্ঞাসা করতেই ব্যাপারটা পুরো ইগনোর করে গেল। নামটা তো খুব একটা চেনা লাগছে না, দেখতে হবে তাও। আচ্ছা রাজীব, যে গাড়িটা তোমরা পেয়েছো ওটা তো অনিরুদ্ধ সেন বলে কারোর বললে। দেন ওয়াই দিবাকর? দিস ম্যান ইজ হাইডিং সামথিং। আমার মন বলছে সেটা এই কেসের জন্য ভীষণভাবে জরুরি। ছবিটা একবার দেখো না, কিছু রিলেট করতে পারো কিনা। আরে বাহ, হি ইজ সো হ্যান্ডসাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একে আমি কোথাও দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু কোথায় কোথায় দেখেছি, কোথায়? ঘরের জানালার সামনে দাঁড়িয়ে ডক্টর সেন তার বুকে মাথা রেখে ঈশিতা। ডক্টর সেন বলল, আজ রাত অবধি আটকে রাখলে যে? ইচ্ছে করছে না যেতে দিতে, কি করব? রনি জেগে নেই তো? না, ঘুমোচ্ছে। আজ তোমার সাথে একসাথে নতুন বছর শুরু করব। এত কাল পরে আমার মুক্তি। হঠাৎ আলোর ঝলকানিতে ভরে গেল আকাশ। শুরু হলো এক নতুন শতক। আজ একটা নতুন বছর, নতুন একটা শতাব্দী শুরু। এবার তো আমরা সব কিছু নতুনভাবে সাজাতেই পারি, তাই না ঈশিতা? এখন সমাজের সামনে আমাদের সম্পর্কটা আনতে কিসের সমস্যা তোমার বলো তো? আর কতদিন এরকম লুকোচুরি চলবে? আরে আমারও তো বয়স হচ্ছে, রনিও তো বড় হলো,
সবে সব কিছু ব্যাপারটা সামলে উঠলাম, এখনই হুট করে কিছু করা ঠিক হবে না। তাছাড়া রনি বড় হচ্ছে। দেখো, রনি আমারও সন্তান ঈশিতা। ওকে নিজের করে পাওয়ার অধিকার আমারও আছে। আর এতদিন তোমার সমস্ত কিছুতে আমি পাশে থেকেছি, সেটা ন্যায় হোক বা অন্যায় হোক। আজ প্রায় 20 বছর ধরে অপেক্ষায় আছি আমি। আর কত অপেক্ষা করব বলো তো? আমি জানি অনিরুদ্ধ, আর তুমিও জানো, তুমি ছাড়া কাউকে ভালোবাসিনি আমি কোনোদিন। আমি বলছি, আর কটা দিন সময় দাও শুধু আমায়। রনিকে সব জানাই। তুমি জানো অন্যরকম, আর সবার থেকে অনেক আলাদা। কিন্তু এগুলো ভেবে আজকের রাতটা নষ্ট করো না। এমনিতেই লাইফ ইন্স্যুরেন্সের কেসটা এত লম্বা চলবে ভাবিনি। ঈশিতা জড়িয়ে ধরল ডক্টর সেনকে। বয়স বাড়লেও ঈশিতার মধ্যে এক অপ্রতিরোধ্য আকর্ষণ আজও একইভাবে অনুভব করলেন ডক্টর সেন, যা তাকে অত্যন্ত শক্তিশালী চুম্বকের মতো আবদ্ধ করে। আজ প্রথমে ইচ্ছে না থাকলেও ঈশিতাকে আটকাতে পারলেন না তিনি। অন্ধকার ঘরে উৎসবের রাত্রে পরস্পরের সাথে মিলিয়ে গেল দুটো শরীর। ঠিক সেই সময়, সেই রাত্রের মুহূর্ত যেন কোনো এক শিল্পীর ক্যানভাসের মতোই ধরা পড়ল ঘরের সরু ব্যালকানিতে দাঁড়িয়ে থাকা সদ্য কৈশোরে পা রাখা রনির চোখে। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে মেসেঞ্জারে রনির নামের পাশে সবুজ আলো দেখে আশ্বস্ত হলো অনিশা। সাথে সাথেই লিখল, কি রে, কখন থেকে ওয়েট করছি তোর জন্য। কি সৌভাগ্য আমার! ন্যাকা, অতই সৌভাগ্য মনে করলে একটা স্মার্টফোন কিনতিস, অন্তত হোয়াটসঅ্যাপ তো করতে পারতাম। কেন, তোর বর কি করছে? আমায় আবার তোর কেন দরকার? আমি তো তোর ক্ষতি করতে চেয়েছিলাম। তুই এক কথা কেন বারবার বলিস রনি? কি করব বল, আমি ভুলতে পারি না। আমি ভুলতে পারি না সেই অপমান আর তোকে। যাই হোক, তোর সেই রক্ষা করতে এখন কোথায়? বাবা, রক্ষা করতি কলকাতায় এসেছে, কথা হয়নি? খুব শিগগিরই কথা হবে, চিন্তা করিস না। মানে কেন? বারে, আমি তোর লাইফে এসেছি আর সে তোকে বাঁচাতে আসবে না? উফ বাবা, আজ কি হয়েছে রে তোর? কেন ঝগড়া করছিস এভাবে? দেখা কর না, এভাবে লিখে লিখে ঝগড়াটা ঠিক জমছে না। না রে, তোকে দেখলে আবার সেই দিনটা আমার মনে পড়ে। ভয় হয় যদি যদি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাই, তাহলে তো তোর বডিগার্ড এবার আমাকে জেলেই পুরে দেবে। ওর বর পুলিশের উচ্চপদস্থ অফিসার বলে কথা। বাবা, তুই তো ওর অনেক খোঁজ খবর রাখিস দেখছি। কি করব বল, ক্রিমিনাল তো, পুলিশের খোঁজ খবর রাখতেই হয়। তা বাজে কথা যত। এই শোন না, একটা কথা জিজ্ঞাসা করব তোকে। করুন ম্যাডাম। সেদিন ওই কেকটায় কি আছে তুই জানতিস? বিষ। হোয়াট? তুই তো তাই ভেবেছিলিস। ছাড়, বাদ দে, এসবে আর এখন কি এসে যায়। আসলে তখন তোর কিছু অদ্ভুত বিহেভের জন্য যন্ত্রণায় ছটফট করতে দেখে আমি বুঝতে পারিনি রে কি করব। আমি ভুল বুঝেছিলাম, আই এম ভেরি সরি। তুই স্কুলের ওই কুকুরটাকে ওইভাবে সেদিন... ওর কাঁধের ঘাটা দেখেছিলি? ও কতটা যন্ত্রণায় ছটফট করতো রোজ, তুই জানিস? আমি ওকে শুধু মুক্তি দিতে চেয়েছিলাম। ক্ষত যত পুরনো হয় না, তার চিকিৎসা তত কঠিন হয়। একটা দগদগে ওরকম ঘা নিয়ে বেঁচে থাকার কিন্তু কোনো মানে হয় না, সেটা শরীর হোক কিংবা মনে। যাই হোক না কেন, বাদ দে এসব। তুই বল, তোর বর কোথায়? দেখ বাবা, আবার চলে এলে কিন্তু বেকার কেস খাবি। রনি, তুই তো সবটাই জানিস রনি। আই 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 নিড ইউ। কাছে পেতে চাই তোকে। আমার আত্মা মৃত, আমার নিঃশ্বাস বিষাক্ত, জানিস তো। আমার মন অন্তর্দ্বন্দ্ব আর অন্তর্দহনের আগুনে ঝলসে যাচ্ছে প্রতি মুহূর্তে। আমার অন্তর সুনিশ্চিত অনি, কিন্তু আমার দহনান্তে যা পড়ে থাকবে তা বিকৃত বিগলিত সুখ ছাড়ার কিচ্ছু নয়। ওরে বাবা রে বাবা, এই তোর কথা বোঝা না আমার সাধ্যাতীত।
কথায় তোর সঙ্গে কেউ পারবে না। আরে আরে, এটা আমার কথা নয়। কোনো এক লেখক তার বেশ কয়েকটা গল্পকে এক বাক্যে ব্যাখ্যা করেছিলেন। লাইনটা বেশ মনে ধরেছিল, সেটাই ঝেপে দিলাম। কথার মাঝখানে এইসব লাইন কোটেশন তুলে দিলে ইমপ্রেশন বাড়ে, তাই একটুখানি দিলাম, বুঝলি তো? আচ্ছা চল, আজকে উঠি, কাজ আছে কিছু। ও হ্যাঁ, 4 তারিখ ফ্রি আছিস? এখনো তো কোনো প্ল্যান নেই। কেন রে? না, ভাবছি দেখাটা করেই ফেলি। হো হ্যাঁ, একদম ফ্রি আছি। কাল কথা হবে, চল, গুড নাইট। রাজীব রাতে বসে কেস ফাইলগুলো দেখে। কেসের সাথে সম্পর্কিত সবার ছবি সাজিয়ে একটা ছক আউট করছিল। জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে এক মনে তাকিয়েছিল আরশিয়া। বাবার কথা খুব মনে পড়ছে, কিন্তু এই কবছরে বাবার সাথে এতটা দূরত্ব তৈরি হয়ে গেছে যা এখন আর দেখা হলেও সেভাবে ফ্রি হতে পারি না। বাবাও বেচারি অনেকটা একা হয়ে গেছে। ফোনে কথা হলেও মনটা যেন দূরত্বটা মুছতে পারেনি। না, কলকাতায় বরং একটা পার্মানেন্ট ব্যবস্থা হলে বাবাকে নিয়ে আসবো নিজের কাছে। বিছানায় এসে অনেকদিন পর ল্যাপটপটা নিয়ে ফেসবুকটা খুলল আরশিয়া। একটু ঘাঁটাঘাঁটি করতেই অনিশার স্টোরি আপডেটটা চোখে পড়ল। একটা লাভ পাঠালো ছবিটায়। তখনই চোখে পড়ল ওর প্রোফাইল পিকচারটা। অনিশার প্রোফাইলে গিয়ে ওর হাজব্যান্ডের ছবিটা দেখল। রাজীব, রাজীব দেখো। উফ আরশিয়া, একটা কাজ করছি, বলো কি? আরশিয়া ল্যাপটপটা ঘুরিয়ে দিল রাজীবের দিকে। দিবাকর সেন? ইয়েস। আর পাশের জন তোমার বন্ধু অনিশা, তাই না? হ্যাঁ। তাহলে এটাই কানেকশন? মেবি, কিন্তু দিবাকর সেনের আমার ওপর রাগের কারণ কি হতে পারে সেটাই তো বুঝতে পারছি না আমি। অনিশাকে একটা কল করো, বলো দেখা করবে। ওর সাথে তো আমার অনেক দিন যোগাযোগ নেই। এখন হঠাৎ করে দেখা করব বললে সেটা কি ঠিক হবে? আরে তাহলে কিছু একটা ভাবো। কলটা করি। ফোনটা হাতে নিয়ে নাম্বার ডায়াল করলো আরশিয়া। হ্যাঁ, হ্যালো অনিশা, আরশিয়া বলছি রে। নতুন বছরের অনেক শুভেচ্ছা। তুই হঠাৎ? হ্যাঁ আমি আসলে আজ হঠাৎ অনেক দিন পর ফেসবুকে অন হয়েছি আর তোর স্টোরিটা দেখলাম, তাই আর কি। তাই বলি, হঠাৎ তোর আমার কথা মনে পড়লো? কত ব্যস্ত তুই। এই শোন না, দেখা করবি একদিন? আমি কয়েকদিনের জন্য কলকাতায় এসেছি। আমার বিয়েতেও তো এলি না। কদিন আছিস তুই? নেক্সট উইক অবধি। ও, আমি আসলে একটু বিজি আছি রে, হবে না আমার। কাল বিকেলে একটু সময় করে চল না, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি জানাচ্ছি তোকে। বেশ, জানাস। ফোন রেখে আরশিয়া বলল, ওর আমার ওপর কিছু পুরনো ক্ষোভ আছে, মনে হয় না ও আসবে। কিন্তু এলেই বা কেসের ব্যাপারে কি জিজ্ঞেস করব আমি? কেসের ব্যাপারে তো না, তুমি ওকে কিছুই বলবে না, খালি কথা চলে ওর হাজব্যান্ডের খোঁজ নেবে। বেশ, যদি দেখা হয়। ফোনটা রেখে একটা মেসেজ টাইপ করলো অনিশা। আরশিয়া ফোন করেছিল রনি। কি বলেছিলাম তোকে? মিলল তো? আমার কথা বলেছিস? পাগল হয়ে গেছিস নাকি তুই? কি বলছো? দেখা করতে চায় এমনি। অ্যাজ পার আই নো হার, শি ডোন্ট ডু এনিথিং উইদাউট এনি রিজন। তাই তো কোনো বন্ধুকে জীবনে ধরে রাখতে পারলো না। যা দেখা কর। আমার একদম ইচ্ছে নেই রে। আরে দেখ না কি বলে। বেশ সকাল সকাল পুলিশ স্টেশনে পৌঁছালো রাজীব। ইন্সপেক্টর চক্রবর্তী এসে বললেন, স্যার, দিবাকর সেনের ওয়ারেন্ট না বের করলে ওকে তুলে এনে বেশিক্ষণ রাখা যাবে না স্যার। আপনি নিয়ে তো আসুন, বাকিটা আমি দেখছি।
আর ওই 3টে বাচ্চার কোনো নিউজ? দুজনকে তো পাওয়া গেছে। পাওয়া গেছে? কিভাবে? কাল রাতে নিজেরাই ফিরে এসেছে। স্ট্রেঞ্জ। বাচ্চাগুলো কোথায় ছিল কিছু বলেছে? না স্যার। ওদের দুজনকেই আমার কাছে নিয়ে আসুন। আচ্ছা, আরেকটা বাচ্চা, তার কোনো খবর পাওয়া গেছে? দরজার দিক থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর। আমার কাছে ইন্সপেক্টর। ভিতরে প্রবেশ করলেন লম্বা ছিপছিপে চেহারা রীতিমতন সুপুরুষ এক ব্যক্তি। সাদা পাঞ্জাবি পায়জামা আর গায়ে একটা কাশ্মীরি শাল। সত্যজিৎ রায় বেঁচে থাকলে হিনাকে দেখেই ফেলুদা চরিত্র আঁকতেন বোধহয়। ঘরে ঢুকে বললেন, নমস্কার, আমি অবিনাশ মুখার্জি। আজ আসতে বলা হয়েছিল আমাকে। ভিতরে আসুন। কিন্তু এই বাচ্চাটাকে আপনি কোথায় পেলেন? আসলে 2 দিন আগে আমার বাড়ির সামনে রাস্তায় পড়েছিল। তখন গায়ে অসম্ভব জ্বর, জ্বরের ঘরে অনেক কথাই বলছিল, কিন্তু সেইগুলো আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আজ জ্বরটা কমলো আর আমারও আসার কথা ছিল, তাই সাথেই নিয়ে এলাম ওকে। রাজীব তাকালো বাচ্চাটার দিকে। বাচ্চাটার বয়স বছর 5 হবে। এক মনে এই ভদ্রলোকের দেওয়া চকলেট খেয়ে যাচ্ছে। রাজীব চেয়ার থেকে উঠে বাচ্চাটার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করল, তুমি বাড়ি থেকে কেন চলে গিয়েছিলে? বাচ্চাটি অবাক চোখে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল রাজীবের দিকে। ও কানে শোনে না স্যার। ও, আই এম সরি। যাই হোক, থ্যাংক ইউ। আপনি বসুন, আপনার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, আপনি এই এনজিওর সঙ্গে কতদিন যুক্ত আছেন? তা হলো প্রায় বছর 2 হলো। এটাই প্রফেশন নাকি অন্য কিছু করা হয়? না না, আসলে আমি একটা কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের সঙ্গে যুক্ত আছি। বস্তি থেকে বাচ্চাগুলো মিসিংয়ের ব্যাপারটা নিশ্চয়ই জানেন। জানি। আপনারা যে আমাকে এই ব্যাপারেই ডেকেছেন তাও জানি। বলুন, আপনি বলুন কি জানতে চান। 9, 15 আর 21-এর মধ্যে আপনি 21 তারিখে অ্যাবসেন্ট ছিলেন কেন? আমি 9 তারিখেও অ্যাবসেন্ট ছিলাম। ইতিমধ্যে ইন্সপেক্টর চক্রবর্তী ঘরে ঢুকে রাজীবের কাছে এসে ফিসফিস করে বললেন, স্যার, দিবাকর সেনের বাড়ির সার্চ ওয়ারেন্ট বেরিয়ে গেছে। একটু দাঁড়ান। অবিনাশবাবুকে ইশারায় বসতে বলে ফোনটা নিয়ে বেরোলো রাজীব। হ্যালো আরশি, অনিশার সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, আজ বিকেলে দেখা করবে। ওটাকে সকালে করো প্লিজ। দিবাকর সেনের বাড়ির সার্চ ওয়ারেন্ট বেরিয়ে গেছে। অনিশার সাথে যত আগে সম্ভব দেখা করা দরকার। তোমার থেকে সিগন্যাল পেলে তবেই আমি আমার টিম পাঠাবো। আচ্ছা, দেখছি। ভিতরে এসে রাজীব অবিনাশবাবুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? পরদিন সকালে হঠাৎ আরশিয়ার মেসেজ এলো অনিশার কাছে। শোন না, আমার না বিকেলে একটা কাজ পড়ে গেছে রে। তুই কি এখন ব্যস্ত? এখন? হ্যাঁ রে, সকালে তো কাজ থাকে অনেক। দেখ, বেশি দিন তো নেই কলকাতায়, প্লিজ দেখা কর না রে। হবে না রে। আমি জানি না কি করে তোকে কথাটা বলবো। আসলে আমি একটা কেসে জড়িয়ে গেছি এখানে, যার প্রধান সাসপেক্ট দিবাকর সেন। বাট আমি জানি অনিশা, হি ইজ ইয়োর হাজব্যান্ড, তাই দেখা করাটা ভীষণভাবে দরকার, বিশ্বাস কর। তাই ভাবি, অকারণে দেখা করার মানুষ তো তুই নোস অ্যাটলিস্ট। অনিশা, তুই আবারও কিন্তু ভুল বুঝছিস আমায়। কোনোদিন হয়তো বুঝবি আমি কখনোই তোর খারাপ চাইনি। যাই হোক, 11:30টায় বং ক্যাফে। তোর বাড়ি থেকে বেশি দূর হবে না তো? ঠিক আছে। আরশিয়া বেরোতে যাবে এমন সময় কলিং বেল বাজল। দরজা খুলে কাউকে দেখতে পেল না আরশিয়া। ফিরে আসতে যাবে হঠাৎ চোখ পড়ল লেটার বক্সে। লেটার বক্সটা খুলে দেখল তাতে রয়েছে একটা চিঠি আর একটা শুকনো গোলাপ। চিঠিটা খুলে চমকে উঠল। লাল রঙের লেখা। লেখাটায় হাত বোলালো আরশিয়া। এটা কোনো সাধারণ কালি নয়। লেখাটা পড়ে কিছুই বুঝতে পারল না আরশিয়া। চিঠিতে লেখা আছে, Note is getting darker. La Darnier Kuchen is ready to serve here. Come Arshia, join us. এর মানে কি? কি ভাষা এটা? শুকনো গোলাপের মানেই বা কি? রক্ত দিয়ে লেখা?
আর এই রক্তটা কার? চটপট কাগজটার একটা ছবি তুলে রাজীবকে হোয়াটসঅ্যাপ করলো আরশিয়া। তারপরেই ফোন করলো। হ্যালো রাজীব, একটা ছবি পাঠিয়েছি। হ্যাঁ, ও আচ্ছা, দাঁড়াও দেখছি। কি এটা? আমি এখন অনিশার সাথে দেখা করে পুলিশ স্টেশনে গিয়ে এটা দিয়ে আসছি। এই লেখার মানেটা জানা দরকার, আর ল্যাব টেস্টিংও। হয়তো পরবর্তী শিকারের রক্ত দিয়ে লেখা হয়েছে এটা। হোয়াট? ওয়েল, দিস ইজ নট রেড ইঙ্ক, দিস ইজ ব্লাড। কার রক্ত? সেটাই তো দেখতে হবে। মেবি নেক্সট ভিকটিম। আই হোপ ইউ হ্যাভ অলরেডি আইডেন্টিফাইড দ্য নেক্সট। নো, এখনো কিছু পাওয়া যায়নি। তাহলে মিসিং বাচ্চাগুলো? ওয়েল, ওদের 3 জনকেই পাওয়া গিয়েছে। দেন হুজ নেক্সট? মেবি উই উইল গেট দিস ক্লু ইনসাইড দ্য লেটার। তুমি অনিশার সাথে কোথায় দেখা করছো? আমি কাউকে পাঠাচ্ছি, তুমি দিয়ে দাও ওটা। সময় হাতে নেই একদম। ফোনটা রেখে অবিনাশবাবুর দিকে তাকালো রাজীব। তিনি তখন এক মনে খাতায় কিছু লিখছেন। কি লিখছেন? ও কিছু না স্যার। ক্যান আই সি দ্যাট? তেমন কিছু না স্যার, দেখুন। আরে, এ তো আমি। পেন স্কেচ দাও। আরে মশাই, আপনি তো সাংঘাতিক ট্যালেন্টেড। ডায়েরির পৃষ্ঠা আলগোছে উল্টাতে গিয়ে চোখে পড়ল আরও একটা ছবি। ভীষণ পরিচিত ছবিটা, কিন্তু রাজীব মনে করতে পারল না কে ওই মানুষটা। ছবিটা এক অপূর্ব সুন্দরী মহিলা, আর কিন্তু মহিলার চোখটা যেন খুব চেনা। তারপর ডায়েরিটা অবিনাশবাবুর হাতে দিয়ে ছবিটা দেখিয়ে বলল, ইনি কে? ইনি একটা কল্পনা মাত্র। আচ্ছা বেশ, কাজের কথায় আসে। 9 তারিখ আর 21 তারিখ আপনি আসেননি কেন? 9 তারিখে আমি যে কোম্পানিতে কাজ করি সেখানে একটা মিটিং ছিল, আর 21 তারিখ আমার শরীরটা তেমন ভালো ছিল না। এই দুদিনের কোনো অ্যালিবাই আছে? আগে থেকে যদি জানতাম এমন সময় উপস্থিত হবে তাহলে অবশ্যই অ্যালিবাই রাখতাম। 9 তারিখেরটা অফিসে আপনি খোঁজ নিলেই পেয়ে যাবেন, কিন্তু 21 তারিখ তো আমি বাড়িতেই ছিলাম। কোনো পরিচারক বা অন্য কেউ? ছোট থেকে নিজের কাজ নিজে করাটাই অভ্যেস। দিবাকর সেনের সঙ্গে কতদিন একসঙ্গে কাজ করছেন? তা প্রায় মাস 6 হলো। আপনি এই এনজিওতে নতুন? হ্যাঁ। দিবাকর সেনের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? একসাথে কর্মসূত্রে যেমন সম্পর্ক হয় আর কি। উনি ঠিক কেমন মানুষ বলে মনে হয়? কাজ করতে আসি স্যার, কাজ করি, কাজ করে চলে যাই। বস্তির বাচ্চাগুলো আমাকে খুব ভালোবাসে, এটাই পাওনা যা। বাকি কারোর সম্পর্কে ভেবেও দেখিনি কখনো। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে বলতে পারি, সবাই যে এখানে শুধুমাত্র নিঃস্বার্থভাবে সেবা করতে আসে এটা কিন্তু নয়, এটুকু আপনাকে বলে যাই। আপনি কি দিবাকর সেনকে মিন করলেন? আই থিঙ্ক ইউ আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড স্যার। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দোয়েল ম্যাম? হ্যাঁ, শি ইজ নাইস লেডি। শুধু রেগে গেলে নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে পারেন, এই আর কি। আপনাদের সামনে এমন কিছু কি ঘটেছিল? মাস 6 আগে একটা ঘটনা ঘটেছিল। ভদ্রমহিলা কোনো কারণে দিবাকরের ওপর একটুখানি অফেন্ডেড ছিলেন মনে হলো। একদিন সবার সামনে এসে ওকে একটা ঠাস করে চড় মেরে দিয়েছিলেন। বেশ কিছু অসংলগ্ন কথাও বলেছিলেন, যেগুলোর মানে আমরা কেউই ঠিক তখন বুঝতে পারিনি। বস্তিতে যে ঘটনাটা ঘটেছে সেই ব্যাপারে আপনার কি মত? আই বিলিভ দ্যাট এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। কোনো না কোনো কারণ তো থাকবেই। ডু ইউ থিঙ্ক দ্যাট আই এম হিয়ার টু লিসেন সাম রাবিশ ফিলোসফিক্যাল ডায়ালগস ফ্রম ইউ? বাবা, না 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 স্যার, কি বলছেন কি? তা কেন? আপনারা দিনরাত পরিশ্রম করছেন, আর অন্য কোনো বাচ্চাও তো আর মিসিং হয়নি, তাই না? আমার কি মনে হয় বলুন তো স্যার, সে নিশ্চয়ই ভয় পেয়েছে, মানে যে বা যারা এটা করছে। আপনি আসুন। ভদ্রলোক যাওয়ার পর রাজীব ইন্সপেক্টর চক্রবর্তীকে ডেকে বলল, এই লোকটা ডিটেলস বের করুন, কোথায় যায়, কি করে, সব কিছু। আর এই দোয়েল চ্যাটার্জি কখন আসছে? রাস্তায় আছে, বলল তো মিনিট 10 লাগবে। অস্থিরভাবে পায়চারি করতে থাকলো রাজীব। মনে মনে একের পর এক ঘটনা ঘাঁটতে লাগলো। কোথাও একটা কিছু একটা মিস যাচ্ছে। এই চিঠিটারই বা মানে কি?
Night is getting darker. The dernier cushion is ready to serve. Come, Arshia, join us. ইংরেজির সাথে অন্য কোনো ভাষা মিশে আছে এখানে। নুইট ফরাসি শব্দ, যার মানে রাত্রি। নুইট ইজ গেটিং ডার্কার, অর্থাৎ রাত্রি আরও গভীর হচ্ছে। লে ডার্নিয়ার, এটাও ফরাসি শব্দ, যার অর্থ দ্য লাস্ট বা দ্য ফাইনাল। কিন্তু কুশেন, এটা তো ফরাসি নয়। আচ্ছা, একটা জার্মান শব্দ, অর্থাৎ কেকা। সার্ভের, আবারও একটা ফরাসি শব্দ, অর্থাৎ সার্ভ বা পরিবেশন করা। তাহলে সম্পূর্ণ বাক্যটাকে ইংরেজিতে গঠন করলে যা দাঁড়ায় সেটা হচ্ছে নাইট ইজ গেটিং ডার্কার, দ্য লাস্ট অফ দ্য ফাইনাল কেক ইজ রেডি টু সার্ভ, কাম আর্শিয়া, জয়েন আস। রাত্রি গভীরতম হচ্ছে, অন্তিম কেক পরিবেশনের জন্য তৈরি। তার মানে কি হতে পারে? স্যার, আসতে পারি? কে? আমি দোয়েল চ্যাটার্জি। হ্যাঁ, আসুন। বেশ লম্বা চেহারা, ব্লু জিন্স আর কালো রঙের কুর্তি, তার উপর একটা লং সোয়েটার, ছোট চুল, চোখে কালো চশমা, চোখ ও ঠোঁটের কাছে বয়সের সুস্পষ্ট ছাপ। মেকআপের পরতে ঢাকার চেষ্টা হলেও ঢাকা যায়নি। রাজীব চোখের ইশারায় বসতে বললেন। ভদ্রমহিলা বসলেও সমানে পা নাড়তে থাকলেন। টেন্সড? নো নো, নট অ্যাট অল। কোথায় থাকেন? এই লেক টাউন। এনজিও ছাড়া আর কোথাও যুক্ত হয়েছেন? প্রেসিডেন্সির কেমিস্ট্রি প্রফেসর। ও হ্যাঁ, ইন্সপেক্টর ঘোষ বলছিলেন অবশ্য, কেমিস্ট্রির প্রফেসর। এই মার্ডারগুলো যে করেছে তার কেমিস্ট্রিটাও কিন্তু বেশ স্ট্রং। হোয়াট ডু ইউ মিন ইন্সপেক্টর? এই ছোট ছোট বাচ্চাদের মেরে আমার কি লাভ? আরে উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো তেমন কিছুই বলিনি। দেখুন, প্রথম মার্ডার অ্যাসিডে, দ্বিতীয়টা HCN-এ, এর সঙ্গে তো কেমিস্ট্রির যোগ আছেই। যোগ তো বায়োলজিরও থাকতে পারে। কোন জিনিস মানুষের শরীরে কতটা ক্ষতিকারক সেটা বায়োলজির লোকেদের থেকে বেশি আর কে জানতে পারে? তাছাড়া দিবাকর সেনের স্বার্থও তো ছিল। কি স্বার্থ? এতদিনে এটাও বোঝেননি আপনারা? হি ইজ আ পারভার্ট। কেন কেন টুসিকে প্রায়ই ওর গাড়িতে উঠতে দেখা যেত? কেন বাচ্চাটার গায়ে কালশিটে পাওয়া যেত? হি ইজ আ ব্লাডি পেডোফিলিক। হোয়াট? তো এটা আগে কেন বলেননি? বলিনি তার কারণ আমি এই এনজিওর কাজটা ছাড়তে চাইনি। এই এনজিওর সিংহভাগ ডোনেশন তো দিবাকরের বাবার ব্যবসা থেকেই আসে। আমার টাকার তেমন প্রয়োজন নেই। এখানে আমি একটা স্যাটিসফ্যাকশন পাই, যেটা কলেজে পাই না। কিন্তু আমি যে শুনলাম আপনি দিবাকরকে চড় মেরেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যেদিন সব জানতে পারি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি, কিন্তু পরে সংযত করি। মেনে নেন, তাই তো? যে 3 দিন বাচ্চাগুলো মিসিং হয়, আপনি কোথায় ছিলেন? 9 তারিখ আসিনি। একটা সেমিনার ছিল সায়েন্স সিটিতে, খোঁজ নিয়ে দেখতে পারেন। বাকি 2 দিন আমি এসেছিলাম। আচ্ছা, অবিনাশবাবুর ব্যাপারে আপনার কি মত? খুব ভালো ছেলে, কোনো সাথে পাঁচে থাকে না। বেশ, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আর আমাদের পারমিশন ছাড়া শহরের বাইরে একদম যাবেন না। ভদ্রমহিলা মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেলেন। এরপর রাজীব একে একে ডায়েরির পাতায় লিখতে থাকল। দিবাকর সেন 1, দিবাকর সেন প্রাইম সাসপেক্ট, সবার কথা অনুযায়ী জঘন্য লোক, সাবজেক্ট বায়োলজি, হিউম্যান বডি বিষয়ে নিখুঁত জ্ঞান, প্লাস পিডোফিলিক। অনিশার বর একটু হলেও আর্শিয়াকে চেনে, কিন্তু বাচ্চাগুলোকে মারলে তার লাভ কি? 2, নবনীতা মুখার্জি, বিষয় বাংলা, চেহারা বৈশিষ্ট্যহীন। এনাকে নিয়ে কারোর কোনো বক্তব্য নেই, চাকরিটা এনার একান্ত প্রয়োজন। 3, অবিনাশ মুখার্জি,
বস্তির বাচ্চাদের প্রিয় স্যার। একটা বাচ্চাকে উদ্ধারও করেছেন, কিন্তু কথাবার্তায় অদ্ভুত একটা প্যাঁচ, একটু ধূর্ত। 4, দোয়েল চ্যাটার্জি, বদমেজাজি, নার্ভাস, বিষয় কেমিস্ট্রি। দিবাকর সেনের ওপর প্রচণ্ড রাগ। 5, অনিশা সেন, আরশিয়ার স্কুলের বন্ধু, আরশিয়াকে ভালো মতো চেনে। MLA, LLB, দিবাকরের স্ত্রী। তাহলে ওর কীর্তিকলাপ সম্পর্কে ধারণা থাকার কথা। আইনের মারপ্যাঁচ অনিশার নখদর্পণে। চাইল্ড অ্যাবিউজ প্রমাণ করতে পারলেও শাস্তি বেশি দিনের নয়, কিন্তু খুনের শাস্তি? A very good morning and happy new year, dear. কথাটা বলে রনির মাথায় আলতো হাত বোলালো ঈশিতা। ছিটকে উঠল রনি। ঈশিতা আরও একটু কাছে গিয়ে বলল, কেন এরকম দূরে সরে যাস আমার থেকে? সারা রাত নোংরামি করে এখন আমার কাছে ভালোবাসা আসতে এসেছ? কি ভেবেছ তুমি? আমি কিছু জানি না? এই লোকটার জন্য আমার বাবাকে খুন করেছে তুমি। পুলিশ না ধরতে পারলে সত্যিটা মিথ্যা হয় না মা। আর কোনো কথা বলল না ঈশিতা। রনির ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে দাঁড়ালো সে। চোখের সামনে ভেসে উঠল সেই যন্ত্রণা। একদিন নয়, প্রতিদিন, দিনের পর দিন, শুধু উত্তরাধিকার প্রাপ্তির আশায় আমাকে বিয়ে করে অখিলেশ। আমি অখিলেশের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সন্তানের জন্ম দিতে অক্ষম হওয়ায় অখিলেশ তাকে ছেড়ে গরিব ঘরের সুন্দরী মেয়েকে বিয়ে করে। প্রথম স্ত্রী চলে যাওয়ার সময় আমাকে বলে যায়, তুমি বাঁচালে আমায়। সেই রাতেই সেই কথার মর্মার্থ বুঝেছিলাম। কিন্তু সন্তানের জন্মে শুধু নারী নয়, পুরুষের ভূমিকাও ততটাই প্রয়োজনীয়, যে ভূমিকা পালনে অখিলেশ ছিল অক্ষম। পৌরুষের দম্ভ কি তা মানতে পারে? তার উপর যখন রাজনৈতিক ক্ষেত্রে তার ওঠা বসা সদ্য শুরু হয়েছে, তখন এমন একটা বিষয় মেনে নেওয়া তো বোকামি। তার চাহিদা পূরণ সম্ভব না হলেও প্রতি রাতে সব জেনে বুঝেও চলত নির্যাতন। প্রতিনিয়ত মনে হতো যে পালিয়ে যাব, কিন্তু যাব কোথায়? বাড়িতে আসা ফ্যামিলি ফিজিশিয়ান আমাদের বৈবাহিক সম্পর্কের কথার কিছুটা জানতো, আর সেই সময় আমি মানসিকভাবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তার জন্যই তিনি আমাকে ডক্টর সেনের সাথে কথা বলতে বলেন। তখনই তো অনিরুদ্ধ এলো ওর জীবনে। ডক্টর সেনের সাথে নিঃসঙ্গতা কাটতে লাগলো। তার সাথে কাটানো মুহূর্তগুলোয় আমি বাঁচতে শুরু করলাম। নিজেকে খোলা ডায়েরির মতো মেলে ধরতে পারতাম ডক্টর সেনের কাছে। বং ক্যাফে পৌঁছে আরশি একটা কফি অর্ডার করলো। তারপর ফোনটা খুলে দেখলো রাজীবের মেসেজ। চিঠির মানে উদ্ধার করেছে রাজীব, যার আক্ষরিক অর্থ দাঁড়ায় রাত্রি গভীরতর হচ্ছে। অন্তিম কেক পরিবেশনের জন্য প্রস্তুত। কিন্তু এটার মানে কি হতে পারে? কাম মার্শিয়া জয়েন আস। আস 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 মানে, তার মানে আরেকটা খুন। শেষ কেক মানে কি তাই? উফ, এত দেরি কেন করছে অনিশা? নিজের ফোনে ফেসবুকটা দেখতে থাকলো আরশিয়া। হঠাৎই একটা পেজ সাজেশন পেল, মহা আকাশের অন্তরালে কলমের রাত্রি। হে তো অনিশার। মহাকাশ নিয়ে অনিশার আগ্রহ তো ছোটবেলা থেকেই। তাহলে এই পেজটা আগে দেখিনি? কি দেখছিস রে এত মন দিয়ে? হ্যাঁ, আরে তুই কখন এলি অনিশা? যখন তুই তোর ফোনে ডুবেছিলি। দেখ কি দেখছিলাম। আমার পেজ? বাবা, কি সৌভাগ্য আমার রে। বাপরে, 1,00,000 ফলোয়ার তোর! বলিস নি কেন যে লিখিস? জানিস তো আমি বইয়ের পোকা। এই রাতের নিস্তব্ধতা আমার বড় ভালো লাগে জানিস, সেই ছোট থেকে। আমার পেজে লেখার থেকে ছবি বেশি। সে না হয় বুঝলাম, কিন্তু রাত্রি, ছদ্মনাম? আমার নামেও তো রাত্রি আছে,
যাকে বাদ দে সব। কেন ডেকেছিস বল? তোর কেসের সাথে দিবাকরের সম্পর্ক কোথায়? শহরে বেশ কিছু বাচ্চা মিসিং হয়েছে, খবরের কাগজে দেখেছিস তো? হ্যাঁ, এখন তো ওটাই নিউজ। যে বস্তি থেকে বাচ্চাগুলো মিসিং হচ্ছে, তুই জানিস দিবাকর সেখানে পড়াতে যায়। বাবা, বলিস কি রে? দিবাকর বস্তিতে? মানে বিনা পয়সায়? মানে তুই জানিস না যে ও একটা এনজিওর সাথে যুক্ত আছে? না, মানে ও আর চ্যারিটি দুটো একসাথে ঠিক রাখা যায় না। ও জীবনে তো একটা পয়সা কোনো ভিখিরিকে দিয়েছে বলেও আমার মনে হয় না। আমাকে একটা কথা বল। ওয়েল আই নো ইটস পার্সোনাল, বাট আর ইউ হ্যাপি উইথ হিম? হোয়াটস রং উইথ ইউ আর্শিয়া? খুশি কেন থাকবো না? একটা সত্যি কথা বল, দিবাকর কেমন মানুষ? ভালো, খুব ভালো। ওয়েল, হি ইজ আর প্রাইম সাসপেক্ট। ওর এনজিওর অন্য কলিগের কথায় আর ইনভেস্টিগেশনে এমন কিছু প্রমাণ পুলিশ পেয়েছে যাতে এটা প্রমাণ হয় যে প্রথম বাচ্চাটার সাথেও কিছু একটা। অনিশাই বেগ ইউ, তুই জানলে প্লিজ কিছু বল, প্লিজ। আমার কিছু বলার নেই আর্শিয়া, ওর ব্যাপারে আমি অনেক কিছুই জানি না। দিবাকর কোনো বাচ্চাকে বাড়ি নিয়ে গেছে কখনো? চোখের কোণে লেগে থাকা জলটা গড়িয়ে পড়ল অনিশার গাল বেয়ে। ইতিমধ্যে ওয়েটার কফির সাথে একটা কাগজ নিয়ে এলো আর অনিশার হাতে দিয়ে বলল, ম্যাম, দিস ইজ ফর ইউ। বেশ অবাক হয়ে কাগজটা খুলল। তাতে লেখা, ইউ আর লুকিং বিউটিফুল। আই উইশ আই কুড টাচ ইউ, বাট অ্যাজ ইউজুয়াল শি ইজ উইথ ইউ। কাগজটায় চোখ বুলিয়ে কেমন যেন উদ্ভ্রান্তের মতন এদিক ওদিক দেখতে থাকলো অনিশা। কে দিয়েছে এটা? ওই ওখানে ছিলেন, দিয়েই চলে গেছেন। কি হয়েছে তোর? প্লিজ লিভ মি অ্যালোন আর্শিয়া। আমি যখনই ভালো থাকতে চেয়েছি তুই তখনই আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছিস। আমি অনেক দিন পর না একটু ভালো আছি। প্লিজ ইয়ার, প্লিজ, আর নয়। আমি কখনো তোর খারাপ চাইনি অনিশা, তুই সেটা জানিস। আজও দিবাকর এই কেসের সাথে যুক্ত জেনেই তোর কাছে এসেছি। তুই দিবাকরের সঙ্গে যা খুশি কর, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার লাইফে ইন্টারফেয়ার করবি না। কি কি বলছিস এসব? তুই কি সব ভুলে গেছিস? না, ভুলিনি, আর তাই বলছি প্লিজ লিভ মি অ্যালোন। কথাটা বলে বেরিয়ে গেল অনিশা। আরশিয়া নিশ্চল মূর্তির মতন দাঁড়িয়ে রইল। একটা ছোট্ট বাচ্চা এসে একটা চিঠি দিয়ে গেল আরশিয়ার হাতে। চিঠিটা খুলল আরশিয়া। খবরের কাগজের অক্ষর জুড়ে লেখা, ফিল লাইক মেকিং ডিল উইথ দ্য ডেভিল। হা হা হা। এদিক ওদিক তাকালো আরশিয়া। ছুটে গেল ম্যানেজারের কাছে। যে ওয়েটার আমার টেবিলে কফি দিল সে কোথায়? লম্বা ছিপছিপে চেহারা, ওয়ের ইজ হি? ম্যাডাম, আপনি ঠিক দেখেছেন তো? আসলে আমাদের ওয়েটারের মধ্যে ওরম কেউ নেই। ড্রেস পরা ছিল কি? রেড ক্যাপ, ব্লু শার্ট। রেড ক্যাপ আর ব্লু শার্ট, আমাদের ড্রেসের মতোই প্রায় ড্রেস পরা একটা ভদ্রলোক এসেছিলেন। বললেন যে টেবিল নাম্বার 21 ওনার ছোটোবেলার বন্ধু আছেন, তো উনি আপনাদের কফিটা নিয়ে গিয়ে আপনাদের সারপ্রাইজ দিতে চান বললেন, তাই আমিও কফিটা ওনার হাতেই দিয়ে দিলাম। হাউ ক্যান ইউ বি সো ইরেসপন্সিবল? যে কেউ কিছু বললেই আপনারা দিয়ে দেবেন? আপনি ওনার মুখ দেখেছেন? জাস্ট টেল মি দ্যাট। হ্যাঁ। তিনজন বাচ্চা মারা গেছে। দিবাকর সেনের বাড়ি সার্চ করে ওর ল্যাপটপে কিছু ভিডিও পাওয়া গেছে, কিন্তু সেটাতে এটা প্রমাণ হয় না যে ও এসবের পিছনে রয়েছে। তবে ওর কলিগ দোয়েল ম্যাডাম ওর সম্পর্কে যা বলেছিল সেটা সম্পূর্ণ সত্যি। ওর শাস্তি নিশ্চিত। হি ইজ এ ক্রিমিনাল ফর দ্য সোসাইটি। খুনির পরবর্তী টার্গেট এখনও জানা যায়নি। আমাদের হাতে সময়ও বিশেষ নেই, সো উই হ্যাভ টু ওয়ার্ক 24 আওয়ার্স। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার, এরকম যদি কিছু হয় যে খুনি আর কাউকে মারলই না, তাহলে আরশিয়ার কাছে আসা চিঠির কী মানে ইন্সপেক্টর চক্রবর্তী? স্যার, দিবাকরকে তো পুরোপুরি ক্লিন বলা যায় না, কারণ প্রথম ভিকটিম টুসির মা কাল জেরায় স্বীকার করেছে যে টুসিকে দিবাকর বেশ কয়েকবার ওর বাড়ি নিয়ে গেছে আর তার বদলে কিছু টাকাও দিয়েছে।
দিবাকরকে তো এই কেসের জন্যই তোলা হয়েছে। দেখা যাক। ইন্সপেক্টর ঘোষ, কি বলেন? ল্যাপটপে যা পেয়েছি তাতেই প্রমাণ হয়ে যেত, তাও একটু না পেটালে রাগটা মিটছিল না স্যার। বয়ান দিয়েছে টুসির মাকে টাকা দিয়ে নিয়ে যেত মেয়েকে, আর ওই মহিলা সব জানতো, সমস্ত। আরও একটু ধোলাই দিন। সব কিছু ফাঁস হয়ে যাওয়ার ভয়েই বাচ্চাগুলোকে মেরেছে কিনা সেটা দেখুন। আর গাড়ির রং কেন বদলালো? বলছে কালো গাড়ি এই কেসে যুক্ত শুনে ভয় পেয়েছিল। বাই দ্য ওয়ে, ওই কারের যে ওনার অনিরুদ্ধ সেন, ওর ব্যাকগ্রাউন্ড কি? পুরনো ডেটাবেস দেখছি, পেয়ে যাব। পুলিশ স্টেশনে এলো আরশিয়া, সাথে সেই ওয়েটার। এক কনস্টেবলকে ডেকে সেই ওয়েটারকে পাশের ঘরে নিয়ে গেল স্কেচ করাতে। আরশিয়া একটু চুপ হয়ে বসে রইল একটা চেয়ারে। রাজীব নিজের জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, আগে জলটা খাও। অনিশা এটা বলল, কিন্তু কেন বলল? আমি কখনো কোনো ক্ষতি চাইনি ওর, আগেও না, এখনো না। তবে কেন বলল যে আমি শুধু ওর ক্ষতি করি? আরশিয়া, শান্ত হও, জলটা খাও। আচ্ছা আরশি, আগে কি হয়েছিল যেটা অনিশা বলতে চাইছে? কেন কথাগুলো বললো আমি জানি না। আমি ওর কোনো ক্ষতি করিনি বলেই তো জানি, কিন্তু রাজীব এই কথাগুলো উঠছে কেন আজ হঠাৎ? আমরা তখন ক্লাস 9-এ পড়ি। অনিশা আর আমি বেস্ট ফ্রেন্ড, সব কথা শেয়ার হয় দুজনের মধ্যে। সেই সময় রনি নামে একটা ছেলের সাথে ওর সম্পর্ক হয়। রনি ডাক নাম ছিল, যদিও ভালো নামটা মনে নেই। ওকে রনি বলেই ডাকতো সবাই। জানো, রনি না একটু অদ্ভুত ধরনের ছিল, মানে একা একা থাকতো, তেমন কারোর সাথে মিশতো না। অনিশার সাথে ওর কবে কিভাবে সম্পর্ক হলো কিছুই বুঝিনি আমি। তবে যখন জানতে পারি, মিথ্যে বলবো না, তেমন খারাপ মনে হয়নি। কিন্তু শান্ত নিরীহ চেহারা, চুপচাপ। শুধু ওর চোখ দুটো যেন কেমন একটা, ওর চোখের দিকে তাকালে কেমন একটা মনে হতো আমার, মানে সেটা ভয় নাকি অন্য কিছু না কি জানি না রাজীব। সমস্যা হয় সেদিন, যেদিন স্কুলের দারোয়ানের কুকুরটা মারা যায়। দারোয়ানের কথা অনুযায়ী রনি কিছু একটা মিশিয়ে দিয়েছিল কুকুরটার খাবারে। রনি পরে স্বীকারও করে যে ওই মেরেছিল কুকুরটাকে। ওর মা স্কুল প্রিন্সিপালের সাথে কথা বলে ব্যাপারটা রফা দফা করেন, আর ওকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়, ব্যাস। কিন্তু তারপর থেকেই কেন জানি না আমার ওর আর অনিশার ব্যাপারটা ঠিক ভালো লাগতো না, জানো। মানে ওর মধ্যে একটা কিছু অস্বাভাবিক ছিল, সেটা সবার মতো নয়। অথচ হি ওয়াজ ব্রিলিয়েন্ট, আমাদের থেকে এক ক্লাস উঁচুতে পড়তো, স্কুলের ফার্স্ট বয়, আর সায়েন্সের যে কোনো প্রজেক্টে ওর প্রাইজ বাঁধা। আরশিয়া এই অবধি বলার পর ইন্সপেক্টর চক্রবর্তী আসেন। তিনি বলেন, স্যার, অনিরুদ্ধ সেন সাইকোলজিস্ট ছিলেন, মারা যান 2001 সালের 15ই জুন। পোস্টমর্টমে লেখা আছে মৃত্যুর কারণ অ্যানাক্যাটলাটিক শক, আর ওনার মৃত্যু হয়েছিল এই ঠিকানায়। আজ অসময়ে নামল বৃষ্টিটা। নিউ টাউনের ফাঁকা রাস্তায় হাঁটতে থাকলো অনিশা। বহু বছর পর আজ বৃষ্টিতে ভিজছে সে। আজ যেন সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।
অতীত বর্তমান সবটা সবটা কেমন গুলিয়ে যাচ্ছে। কে ঠিক কে ভুল? অতীতে ফিরে দেখার তো উপায় নেই কোনো, কিন্তু বর্তমান তো বলছে যে রনি যদি আগে ভুল করেও থাকে, এই রনি অনেক আলাদা। আমি আমি আর ভাবতে পারছি না। আমি এখন খুব খুশি, আর এটাই সবচেয়ে বড় সত্যি। দিবাকরের কাছ থেকে আমি যা কোনোদিন পাইনি তা নিয়ে আমি ভাবতেও চাই না। ওই নোংরা লোকটাকে আমি জাস্ট ঘেন্না করি। রনি তো আমাকে ভালোবাসে, তখনও ভালোবাসতো আর আজও বাসে। না না, এত সাবধান হয়ে কি পেরেছি জীবনে আমি, দিবাকরের মতো একটা মানুষ। বৃষ্টির জল আর চোখের জলের ধারা মিশ্রিত হয়ে ভিজে গেল অনিশার সারা শরীর। ফোনটা বার করে মেসেঞ্জারটা খুলল, টাইপ করল, পরে নয়, আমি আজই দেখা করতে চাই। আসবি আমায় নিতে? আই নিড ইউ। হ্যাঁ, আসবো না কেন? তুই কোথায় আছিস আমাকে বল। আচ্ছা ঠিক আছে, তুই যেখানে আছিস ওখানেই দাঁড়া। দুর্গাপুজো, ষষ্ঠী। ঈশিতা আজ সেজেছে সাদা ঢাকাই শাড়িতে। পুরনো সমস্ত গয়নাগুলো বের করেছে সে। আজ তার শরীরের প্রত্যেকটা গোপন অংশ সেই আদিম প্রবৃত্তির অসহ্য হাতছানিকে উপেক্ষা করতে পারছে না। ঈশিতা ডক্টর সেনের নম্বর ডায়াল করল। হ্যালো, কখন আসবে? আমি রেডি হয়ে আছি তো। আজকে? আজ তো যাওয়ার কথা ছিল না আমার। কোথায় আছো? ল্যান্ডলাইনে ফোন করেছো তো, কোথায় থাকবো? হঠাৎ পাশ থেকে একটা কণ্ঠস্বর, বাবা দেখো তো কেমন লাগছে আমায়। সঙ্গে সঙ্গে কেটে গেল ফোনটা। ঈশিতা আবারও ডায়াল করলো নাম্বারটা, কিন্তু বারংবারই বলল ফোন ব্যস্ত। দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে রইল ঈশিতা। চোখের জলে ধুয়ে গেল তার কাজল। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সে। কিছুক্ষণ বাদেই বেল দিতেই দরজা খুললেন ডক্টর সেন। তো তুমি এখানে, মানে এখন? কে কে কথা বলছিল ফোনের পাশে? কেউ না। তাহলে তাহলে ভিতরে যাই আমি? না 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 না, আমার কিছু বন্ধু এসেছে। আলাপ করাবে না? ইতিমধ্যে ভেতর থেকে একটা বাচ্চার কণ্ঠস্বর শুনতে পেল সে। ও বাবা, কখন বেরোবো আমরা? তুমি প্লিজ আজকে বাড়ি যাও, আমি কাল তোমায় সব বলবো, কথা দিচ্ছি। কাল আমার চেম্বারে এসো, আমি তখন তোমাকে সব গুছিয়ে বলবো। ঈশিতা কোনো উত্তর করল না। স্থির দৃষ্টিতে চেয়ে থাকলো কিছু সময়, তারপরেই ফিরে গেল সে। দুর্গাপুজো, সপ্তমী। ডক্টর সেনের চেম্বারের দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুললেন তিনি। সামনে ঈশিতা, খোলা চুল, চোখের নিচে জমাটবদ্ধ যন্ত্রণার ছাপ স্পষ্ট। তিনি বললেন, ভেতরে এসো। তোমার সাথে পরিচয়ের আগে আমার জীবনে অদিতি আসে। অদিতি মানে আমার ওয়াইফ। তোমার সাথে সম্পর্কটা নিছক ভালো লাগার থাকে, এতটা গভীর যে কিভাবে হলো আমি মোটেই টের পাইনি, একদিনের জন্যও না। তোমার যত কাছে এসেছি অদিতির থেকে ততই দূরে সরে গেছি। এখন আমি আর অদিতি একসাথে থাকি না। মেয়েটার হঠাৎই শরীর খারাপ হওয়ায় ওকে হসপিটালাইজ করতে হয়েছিল। মেয়ে? হ্যাঁ, অনিশা, রনির থেকে কয়েক মাসের ছোট ও। অদিতির থেকে দূরে চলে গেছিলে, তাই ওর জন্ম হলো, তাই না? রনির জন্মের 11 বছর হয়ে গেছে ডক্টর সেন। এখনো তুমি স্ত্রীকে ছাড়তে পারোনি। ছাড়া তো দূরের কথা, তার কথা আমায় জানাওনি পর্যন্ত, আর তুমি বলছো তোমায় বিশ্বাস করতে। অদিতি আর আমার জীবনে নেই ঈশিতা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ও সব জেনে আমার থেকে অনেকটা দূরে সরে গেছে। অনিশার জন্ম একটা ভুল ছিল। কি অদ্ভুত, তাই না? রনির জন্ম একটা ভুল। ভুল করছো ঈশিতা, তুমি ভুল বুঝছো আমাকে। শোনো আমার কথাটা। দেখো ঈশিতা, আমি তোমায় ভালোবাসি। মেয়েটা আজকে অসুস্থ না হলে তো। কি হয়েছে ওর? ওর বাদামে মারাত্মক অ্যালার্জি, আমারই মতো। জানতাম না আমরা,
অদিতি দিয়ে ফেলেছে, আর তার থেকেই অ্যানাইফিল্যাক্টিক শক। যাকে বাদ দাও সব, মেয়েটাকে বাঁচিয়ে এনেছি কোনো মতে, এইটাই অনেক। তোমারও বাদামে অ্যালার্জি? না না, বাদ দাও সব। এই একটু কাছে এসো। ছোবে না আমায়। ঈশিতা, দেখো আমি তোমার জন্যই কিন্তু অদিতিকে ছেড়েছি। কিন্তু অখিলেশ আমায় ছাড়বে না অনিরুদ্ধ। তুমি পারবে আমায় এই নরক থেকে মুক্তি দিতে? পারবো পারবো, 100 বার পারবো। ডক্টর সেন জানতো না সেদিন কি ভয়ঙ্কর খেলা খেলতে চলেছেন তিনি। সেই দিনই সূচনা হলো এই খেলার প্রথম পর্বের। মাঝের কয়েকটা বছর ঈশিতা নিজেকে গোছালো শুধু। এক ঝড়ের আগে শান্ত পৃথিবীর মতো শান্তভাবে স্থিরভাবে সহ্য করল অখিলেশের সমস্ত অত্যাচার। জেনে নিল তার ব্যবসার আনাচ কানাচ। আর তারপরেই একদিন ডক্টর সেনের সাথে আবারও দেখা করল সে। বলল, তুমি আমায় কথা দিয়েছিলে মনে আছে, যে যা বলবো তাই করবে? মানে কি কথা? আমার সব কিছুতে সাথে থাকার কথা মনে আছে? আছে। তাহলে চলো। আজই? কোথায়? আমি অখিলেশের থেকে মুক্তি চাই, আর সেটা দেবে তুমি। তুমি ওকে ছেড়ে দাও, তাহলেই তো হলো। এত সহজে নয় ডক্টর সেন। মগজাস্ত্রে শান দিন। অখিলেশকে শেষ করার অস্ত্র তো তোমাকেই বানাতে হবে ডক্টর। মানে? নইলে আমরা কিভাবে এক হব? দেখো, আমি একজন ডক্টর। ডিভোর্স করো, কোনো ভালো উকিলের সাথে কথা বলো। ডিভোর্স করার হলে এতদিন এত কষ্ট কেন সহ্য করলাম আমি? কি চাইছো তুমি? মুক্তি, কিন্তু আমার শর্তে। যে মুক্তি একমাত্র তুমি দিতে পারো আমায়। ঈশিতা, তুমি কিন্তু আবার ভুল করছো। শুনলাম তোমার মেয়ে রনির স্কুলেই পড়ে, তাই না? কথাটা শুনে আর ঈশিতার চাহনি দেখে ক্ষণিকের জন্য হৃৎপিণ্ডটা রক্তশূন্য মনে হয়েছিল ডক্টর সেনের। হোয়াট ডাজ অ্যানাফিল্যাক্টিক শক মিন্স? আমাদের কোনো কিছুতে অ্যালার্জি, মানে সিভিয়ার অ্যালার্জি থাকলে এটা হয়। যেমন বাদাম, দুধ, ডিম, মানে খুবই সাধারণ জিনিস। এগুলো এরা যদি খেয়ে ফেলে, দেহ মাত্রাতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে, আর কিছু রাসায়নিক বের হয় যা শ্বাসনালীতে ইনফ্লামেশন সৃষ্টি করে, দম বন্ধ হয়ে আসে, রক্তচাপ কমে যায়। এরকম নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। তখনই ট্রিটমেন্ট না হলে মৃত্যুও হতে পারে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? স্কুলের যে ঘটনাটা বলছিলাম, সেদিন অনিশা রনির আনা কেক খায়। ওরও এটাই হয়েছিল। ওর ওই অবস্থায় রনি ওর পাশে জাস্ট স্থির ছবির মতো দাঁড়িয়ে থাকে। আমি তখনই না পৌঁছলে হয়তো হয়তো অনিশা সাথে সাথেই ব্যবস্থা নেওয়ায় ও বেঁচে যায়। তখন আমরা ব্যাপারটা ঠিক জানতাম না। সবাই ভেবেছিলাম রনি বিষ দিয়েছে কেকে। পরে বুঝতে পারি যে ওতে বাদাম ছিল। কিন্তু অনিশার বাদামে যে অ্যালার্জি আছে সেই কথা আমাদের ক্লাসে জানিয়ে দিয়েছিল। রনি নিশ্চয়ই জানতো, তাহলে ও জেনে শুনে করেছিল এটা। আর ওর মধ্যে এরকম প্রবৃত্তি ছিল। আগেও তো স্কুলের কুকুরটাকে মেরে ফেলে। আর রনির কোনো শাস্তি হয়নি এর জন্য? না, ও বারবার বলেছিল ও জানতো না কে কে কী ছিল। ততদিনে ওদের সম্পর্কটা বেশ গভীর হয়েছিল, যেটা এভাবে ভেঙে যেতে অনিশা বেশ আঘাত পায়। আর রনির কি হলো? রনির মা এসে ওকে নিয়ে যান আমাদের স্কুলে। তারপর আর কখনো আসেনি রনি। এটা কোন সময়ের কথা বলছো? 2001-এর মাঝামাঝি হবে। জুনের আগে না পরে? এপ্রিলে তখন নতুন ক্লাস শুরু হতো, তার মানে মে হবে হয়তো। দ্যাট মিন্স আনিশা ওয়াজ আ ট্রায়াল অ্যান্ড ডক্টর সেন ওয়াজ দ্য ভিকটিম। এইটা কি করে সম্ভব? রনি তখন তো একটা বাচ্চা, আর অনিশার সাথে বা ডক্টর সেনের কি সম্পর্ক? কিছু তো কানেকশন আছে আরশিয়া,
চারপাশ থেকে সুতোগুলো তো এক জায়গাতেই মিলছে। ইতিমধ্যে ইন্সপেক্টর ঘোষ এসে বললেন, স্যার স্কেচ রেডি, কিন্তু কেস রিলেটেড কেউ নয়। এক্সপেক্টেড। এতটা কাঁচা কাজ করতো না লোকটা। তাও দেখুন কে, তাকে ধরে যদি কিছু বের করা যায়। যাকে ঘোষবাবু, মিসেস মুখার্জি কখন আসবেন? বললেন তো তাড়াতাড়ি আসছেন। ইনি কে? কাউন্সিলর ম্যাডাম। এতদিন প্রেশারাইজ করছিলেন কেস সলভের জন্য, এখন দেখছি এই চ্যাপ্টারে এনারও নাম রয়েছে। ডক্টর সেন শেষে এনার বাড়িতেই যান। আর কেউ কিডন্যাপ হয়নি তো? না, এখনও তেমন তো কোনো খবর নেই। ওই চিঠির মানে পরিষ্কার হয়েছে রাজীব। ইয়েস ইয়েস, দিস ইজ রনি। আর ওর নেক্সট টার্গেট অনিশা। হোয়াট? কি বলছো কি? না না, কিছু ভুল হচ্ছে আরশিয়া। আগের 3 জনই বাচ্চা ছিল, আর আমার ক্যালকুলেশন অনুযায়ী যে তারিখে লাস্ট ভিকটিমের মিসিং হওয়ার কথা, অনিশা কিন্তু তার পরে তোমার সাথে দেখা করেছে। আমি সেসব জানি না রাজীব, তুমি চিঠিটা দেখো জাস্ট। এটা ফ্রেঞ্চ আর ইংলিশ মিশিয়ে লেখা, রাইট? ইয়েস, রাইট। Night is getting darker. The last of the final cake is ready to serve. Night মানে রাত্রি। অনিশা ফেসবুকে একটা ব্লগ লেখে যেখানে ও নিজেকে রাত্রি বলে পরিচয় দেয়, ছদ্মনাম আর কি। ফাইনাল কেক মানে আবারও একই পদ্ধতি। রনি চাইছে আমি ওর কাছে পৌঁছই যেভাবেই হোক। ইয়েস ইয়েস ইয়েস, ইটস রনি। রাজীব আরশিয়ার ফোন থেকে অনিশার নাম্বার ডায়াল করলো। ইন্সপেক্টর চক্রবর্তী, অনিশার ফোন ট্র্যাক করুন, লাস্ট লোকেশনটা দেখুন। মে আই কাম ইন? ইয়েস ম্যাম, প্লিজ। আমাকে এই অসময়ে কেন ডাকা হলো? ঘরে ঢুকলেন মিসেস মুখার্জি। রাজীব স্থির হয়ে থাকলো কয়েক মুহূর্তের জন্য। এত বড় জিনিসটা কি করে মিস করলো সে? আরশিয়ার চোখে ভেসে উঠল বহু পুরনো এক ছবি। আমি ভালোবাসি যাকে, সে বিষাক্ত মানুষ। গাড়ি চালাতে চালাতে গুনগুন করে গান ধরল রনি। বাইরে বৃষ্টির অদ্ভুত পরিবেশ। এক অদ্ভুত অনুভূতি, যখন শিকার নিজেই আসে তোমার কাছে, নিজেই ধরা দেয়। কিন্তু এটারও তো প্রয়োজন ছিল, যার জন্য এত কিছু, তাকে শাস্তি পাওয়াতে এই টুকটাক স্যাক্রিফাইস তো দরকারই, অবশ্যই দরকার। কোলাটারাল ড্যামেজ। এ খেলা শুরু তো অনেক অনেক বছর আগে, এবার এটা শেষ প্রয়োজন। জন্ম দেওয়ার ক্ষমতা মানুষের আছে, কিন্তু কারোর মৃত্যু যখন তোমার হাতে থাকে তখন তার আনন্দটাই আলাদা, অনেক আনন্দ। কাউকে বাঁচিয়ে রেখে তাকে মরার অনুভূতি দেওয়া, এরকম কাউকে যে কিনা। তোমাকে আমার পুরো বিশ্বাস আছে আরশিয়া, আমি তোমাকে খুব বিশ্বাস করি। আমি জানি তুমি কোনো ক্লু মিস করবে না, যদিও সব সিরিয়াল কিলার ডেট ধরে খুন করে না, ইয়ার করে না। Sometimes you have to play the role of a fool to fool the fool who think they are fooling you. বৃষ্টি ভেজা রাস্তায় ভিজতে ভিজতে হাঁটছে অনিশা। দূর থেকে ওকে দেখে গাড়িটা স্লো করলো রনি। I hope you like the air because you are getting an one-way ticket. অনিশার পাশে গিয়ে থামলো গাড়িটা। এই কিরে, তুই কোনো শেডে দাঁড়াতে পারিসনি? কি বিচ্ছিরিভাবে ভিজেছিস, উঠে। ফ্রন্ট সিটে বসে অবাক চোখে তাকিয়ে থাকলো অনিশা রনির দিকে। ভিজে শরীর ঠান্ডা হয় কেঁপে উঠল। রনি নিজের জ্যাকেটটা দিল ওকে। পড়ে নে, এটা পড়ে নে। একে তো ঠান্ডা, তার মধ্যে এভাবে ভিজলি তুই। তুই তো আছিস। আমি তো তখনও ছিলাম অনিশা,
আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি রে। না, কিচ্ছু বুঝিসনি তুই, কিচ্ছু বুঝিসনি। তুইও বেটার অপশন বেছেছিলিস, জাস্ট ভুল করেছিলিস, তাই আবার এসেছিস আমার কাছে। তুই বুঝলে হয়তো আমি এরকম হতাম না, কে জানে হয়তো হতাম। কার দোষ কার ভুল আজ এসব হিসাব করে লাভ নেই। শাস্তি পেতে হবে সবাইকে, শাস্তি সবাইকেই পেতে হবে, এটাই খেলার নিয়ম। অনিশা আলতো করে হাত রাখলো রনির কাঁধে। কি রে, কি ভাবছিস? না না, কিছু না। কিছুক্ষণ কথা চলার পর ঘুমিয়ে পড়ল অনিশা। গাড়ি থামালো রনি। এক দৃষ্টিতে দেখল খানিকক্ষণ, তারপর মনে মনে বলল, Be careful who you trust. The devil was once an angel. রনির বিছানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে অনিশার ক্লান্ত শরীর। ওর শরীরের নিম্নভাগ ঢাকা রয়েছে চাদরে। অনিশার খোলা চুল এসে পড়েছে ওর মুখে। পাশ থেকে উঠে বসল রনি, আলতো হাতে সরিয়ে দিল চুলটা। তারপর আলগোছে চাদরটা টেনে ঢেকে দিল উন্মুক্ত নিতম্ব। অনিশার খোলা পিঠে নিজের আঙুল দিয়ে হালকাভাবে কিছু যেন লিখল। তারপর উঠে গিয়ে বারান্দায় রাখা চেয়ারে বসল। খানিকক্ষণ চুপচাপ আকাশটা দেখল রনি। তারপর একটা সিগারেট জ্বালালো। অনিশার দিকে তাকিয়ে হাসল রনি। তারপর পাশের টেবিলে রাখা ডায়েরিটা খুলল। তারপর সিগারেটে আরও একটা টান দিয়ে লিখল, অবশেষে কাল তোর মুক্তি অনি। যে মুক্তি অনেক আগেই লিখেছিল, আমি নয়, মিসেস ঈশিতা মুখার্জি। সেই মুক্তি আমি তোকে কালকে দেব। কালকে থেকে তুই নিশ্চিন্তে ঘুমাবি। কিন্তু আমি কবে ঘুমাবো রে অনি? কবে আমার মুক্তি হবে অনি? এই চক্রবুয়ে ঢোকা আমার হাতে ছিল না, কিন্তু কিন্তু এর থেকে বেরোনো আমার হাতে। আমি বোধহয় নিজেও জানি না কবে আমার মধ্যে এই শয়তানটা জেগে উঠল। শয়তান, সত্যি কি তাই? শয়তান না ভগবান আমি জানি না, আমি জানি না শয়তান না ভগবান। তবে তবে আমি আলাদা, সমাজের বাধা ধরা, রাজনীতির ঊর্ধ্বে। তাই সমাজের চোখে আমি ঘৃণ্য, নিকৃষ্ট। আমি সত্যিই জানি না আমার মধ্যে এই নিকৃষ্ট প্রবৃত্তির জন্ম কবে। কখনো মনে হয় সেদিন যখন আমি বাবাকে দেখেছিলাম মায়ের শরীরের উপর হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে, কিংবা যেদিন জানতে পারলাম সেদিনের সেই অত্যাচারিত মা সেই বাবাকে শান্ত মাথায় সরিয়ে দিল তার রাস্তা থেকে। নাকি যেদিন আমার জন্মদাত্রীর কাছে আমি হলাম পথের কাঁটা, যাকে সরাতে অস্ত্র করা হলো তোকে। কিন্তু আমি তো ভালোবেসেছিলাম মনি, আমি শুধু ভালোবেসেছিলাম। ভেবেছিলাম আর কেউ না হোক, আর কারোর দরকার নেই, আর কেউ না হোক, তুই বুঝবি। আমি তোকে মারতে চাইনি, কিন্তু তুইও তো একই। তাই তো সেদিন অত সহজে আমাকে দোষী মেনে নিয়েছিলি, আজও তাই করলি তুই। জাস্ট কটা মিথ্যে সব ভুলে চলে এলি আমার কাছে। সত্যি আর মিথ্যে তফাৎ তুই করতে শিখিসনি আজও। একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম, জানিস তো, যে নিঃসহায় নিরপরাধের বাঁচার কোনো অধিকার নেই, জাস্ট নেই। কারণ তারা নিজেদের অধিকার বুঝতে জানে না, নিজেদের বাঁচাতে পারে না, আবার নিজেদের একেবারে শেষ করে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার সাহসও নেই তাদের। যেমন আমি সারা জীবন শুধু যন্ত্রণা পেয়েছি, বাবার থেকে, মায়ের থেকে, তোর থেকে। কেউ আমাকে মুক্তি দেয়নি। কিন্তু আমি সব মিটিয়ে দিয়েছি, কারণ আমি সবার থেকে আলাদা। কথায় আছে, জন্ম মৃত্যু কারোর হাতে নয়। কে বললো নয়? আমার পোষা সেই পাখিটা, সেই বিড়ালটা, সেই কুকুরটা, পুষি, বিল্টু, পল্টু, এদের প্রত্যেকের মৃত্যু আমি লিখেছি। তাহলে একটা
কথা আমি বুঝতে পেরেছি, জানিস তো, মৃত্যুকে নিজের হাতে করে নেওয়ার মধ্যে না একটা অনাবিল আনন্দ আছে, একটা ক্ষমতা যেটা আমার কাছে আছে, সবার কাছে নেই। এই প্রাপ্তিটা অদ্ভুত। আমি ভগবান নেই, হতেই চাই না, আমি কখনো হতে চাই না, কিন্তু আমি মৃত্যুকে লিখছি যাকে স্বয়ং ভগবানও আটকাতে পারেনি। আই অ্যাম দ্য মিরর অফ ডেভিল, মাই ডেমন্স whispered, you are the vampire of the evil mirror, you are the vampire's god and I love myself. আমি নিজেকে ভালোবাসি, কারণ আমাকে ভালোবাসার কেউ নেই, আমি চাইও না, দরকার নেই। I love myself a lot, কিন্তু আমি আমার মায়ের মতো নই। আমি কিচ্ছু গোপন করি না, কিচ্ছু গোপন করিও নি। প্রত্যেকটা পদক্ষেপে হিন্ট রেখেছি, ক্লু দিয়েছি, সব কিছু ওপেন রেখেছি। If they're smart enough, they will reach here, don't worry. If not, then it is their bad luck. And it is your bad luck, my darling. তবে কি জানিস তো, আরশিয়ার ওপর আমার পুরো বিশ্বাস আছে। ও সমস্ত জটটা খুলতে পারবে, যেভাবে ও নিজের জীবনের জটগুলো ছাড়িয়েছিল, ঠিক সেইভাবে। কিন্তু আসল ব্যাপারটা জানিস কি, তবু ওকে হারতে হবে, হবেই। আর হারবে আরো একজন, যার জন্য সবকিছু। তার মুখোশটা সবার সামনে আনতে আমাকে এতজনের মৃত্যু লিখতে হলো। না না না, কিন্তু তুই ওর মধ্যে নস, তুই ওর মধ্যে নস। তোকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, আমার সঙ্গে নিয়ে যাব সেই পৃথিবীতে যেখানে কোনো পাপ নেই, যেখানে জন্ম নেই, শুধু মৃত্যু, যেখানে একা বিচরণ করে। সেই পৃথিবীতে থাকবো আমরা দুজনে অনেক, সাঙ্গ হবে খেলা, শেষ মুক্তি দিয়ে। কালই যবনিকা পতনের সময় উপস্থিত। এই ডায়েরিটা তখন খুব দরকার হবে। এই লড়াইটা শুধু আমার আর আমার মায়ের নয়, জানিস তো, তাকে মারলেই টুসি মুক্তি পেত না দিবাকরের হাত থেকে। একটা কথা কি জানিস, বিল্টুকেও দিবাকর সেন ছাড়েনি, ছোট্ট বাচ্চাটাকে। আমি জানি সেটা, তাই ওর মুক্তির দরকার ছিল। আর পল্টু, he is just unnecessary for the society. The society is full of devils. শুধু মুখোশের আড়ালে থাকায় আমরা দেখতে পাই না তাদের, যেমন তুই দেখতে পাসনি আমার আসল চেহারা। Hell is empty, my darling, and all the devils are here. অখিলেশ ছিল ঈশিতার জীবনের এমন এক ক্ষত, যাকে কেটে বাদ দিয়ে ঈশিতা শান্ত হতো না। অখিলেশ ডায়াবেটিসের পেশেন্ট ছিল, আর বয়স বাড়ার সাথে তার ঘুমের সমস্যাও বাড়তে থাকে। তাই প্রতি রাত্রে খাওয়ার আগে ইনসুলিন আর ঘুমের ওষুধের ইঞ্জেকশন নিতে হতো তাকে। ঈশিতার কাজ শুধু দুটো সিরিঞ্জে যাতে প্রতিদিনের ডোজের ডাবল ডোজের ঘুমের ওষুধ থাকে সেটা দেখা। অর্থাৎ অখিলেশ নিয়ম মতো লেবেল অনুযায়ী ওষুধ নেবে, ইনসুলিন মনে করে সে নেবে সমপরিমাণ ঘুমের ওষুধ, যা অখিলেশের নেওয়া ওষুধের স্বাভাবিক ডোজের প্রায় দুগুণ। তারপর আবারও দ্বিগুণ পরিমাণের ঘুমের ওষুধ, অর্থাৎ মোট 4 গুণ পরিমাণ ডোজ। আর সেটাই তাকে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক সেই রকমই ওষুধ বদলে ঘর থেকে বেরোতে যাবে ঈশিতা। ঠিক সেই সময় দরজায় দাঁড়িয়ে রনি প্রশ্ন করল, আমার আঠাটা নিয়েছো তুমি? হ্যাঁ বাবা, এই তো, এই নাও। লেভেল বদলের জন্য আঠাটা নিয়েছিল ঈশিতা। রনির হাতে সেটা দিয়ে বেরিয়ে গেল সে। টেবিলের উপর রাখা শিশি দুটো অনেকক্ষণ ধরে দেখল রনি, তারপর সেও বেরিয়ে গেল ঘর থেকে। রাতে প্ল্যান অনুযায়ী কাজ হলো। অখিলেশ ইঞ্জেকশন দুটো নেওয়ার কিছু পরেই চির ঘুমে ঢলে পড়লেন তিনি। সুযোগ বুঝে ঈশিতা ব্যবহৃত ওষুধ দুটো পাল্টে ফেলল, আর তার জায়গায় অন্য দুটো সঠিক ওষুধের শিশি রেখে দিল সেখানে। পাশে রাখল অখিলেশের ব্যবহার করা সিরিঞ্জ।
নতুন শিশি থেকে অখিলেশের আগের রাতে নেওয়া ওষুধের সমপরিমাণ ওষুধ অন্য সিরিঞ্জ দিয়ে তুলে ফেলে দিল সে। ঘুমের ওষুধের তুলনায় দ্বিগুণ পরিমাণ ওষুধ ফেলল সে, যাতে এটা মনে হয় যে অখিলেশ ভুল করেই ঘুমের ওষুধটা দুবার খেয়ে ফেলেছে। আমি বুঝতে পারলাম না আমাকে কেন ডাকা হলো। হু ইজ ডক্টর সেন? আমার হাজব্যান্ডের বন্ধু ছিলেন, আসা যাওয়া ছিল আমাদের বাড়ি, কিন্তু কেন? আপনার কি মনে হয় কারণ ছাড়াই আমি আপনাকে ডেকেছি? আপনার হাজব্যান্ডের বন্ধুর গাড়ি এই কেসে ব্যবহার করা হয়েছে বাচ্চাদের কিডন্যাপ করার জন্য, যে গাড়িটা আপনার বাড়িতে শেষ দেখা গিয়েছিল মিসেস মুখার্জি। উনি ওই দিন গাড়িটা এনেছিলেন আমার বাড়ি, তাই? আপনার হাজব্যান্ডের বন্ধু আপনারও বেশ ঘনিষ্ঠ ছিলেন, তাই না মিসেস মুখার্জি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইন্সপেক্টর। আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। লিমিট ক্রস করবেন না। উপস, সরি ম্যাম, অ্যান্ড থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি মাই লিমিটস, দো আই নো মাই ডিউটি প্রেটি ওয়েল। আমার পুলিশ স্টেশনে দাঁড়িয়ে আমার উপর চিৎকার করবেন না আপনি। আপনার স্বামীর অবর্তমানে আপনার স্বামীর বন্ধু আপনার বাড়িতে মধ্যরাত পর্যন্ত কি করছিলেন মিসেস মুখার্জি? কারণ পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওনার মৃত্যুর সময় রাত 1টা, আর ওনার মৃত্যু আপনার বাড়িতে হয়েছিল। ইজ দিস রেলিভেন্ট উইথ দিস কেস? ইয়েস ইট ইজ ম্যাম। নাও টেল মি ওয়্যার ইজ রনি? কি বলছেন আপনি? রনি এসবের মধ্যে কোথা থেকে এলো? আমি লয়ারকে কল করব। আমি আপনাকে কাস্টাডিতে নিচ্ছি না, এটা জাস্ট একটা নর্মাল প্রসিডিওর। এখানে লয়ারের কোনো কাজ নেই, তাই অসহযোগিতা করে কোনো লাভ নেই। আপনি সত্যি বললে হয়তো একটা প্রাণ আমরা বাঁচাতে পারবো। আপনিও তো সেটাই চান। বেশ কিছু বছর আগে নিজের ছেলের দোষ থাকতে ছেলেকে স্কুল থেকে সরিয়ে দিয়েছিলেন। আবারও সেই ভুলটা করবেন না প্লিজ। স্কুলের রিপোর্ট ঘেঁটে রনি যে আপনার সন্তান এটা প্রমাণ করতে বেশি সময় লাগবে না আমাদের। ম্যাডাম, আপনি ঠিকই বলেছিলেন। অনিশা কিছুদিন ধরে রনি নামের কারুর সাথে কথা বলছিল। চ্যাটে ওই নামটা বেশ কয়েকবার উল্লেখ আছে, কিন্তু অ্যাকাউন্টটা এখন ডিঅ্যাক্টিভেটেড। আইপি অ্যাড্রেস? 5টা আইপি অ্যাড্রেস ইউজ হয়েছে। ট্র্যাক করতে টাইম লাগবে। রাজীব, উই ডোন্ট হ্যাভ টাইম। অনিশা ইজ ইন ডেঞ্জার। কি অদ্ভুত ব্যাপার, তাই না? জাস্ট কয়েক মাসের গ্যাপে বাবা আর মেয়ে দুজনেই একই রকমভাবে মৃত্যুর সম্মুখীন হয়েছিল, আর দুক্ষেত্রেই কানেকশন মুখার্জি পরিবার। কি বলছেন এসব আপনারা? ডক্টর অনিরুদ্ধ সেন অনিশার বাবা। এই কানেকশনটা পুরনো রেকর্ড থেকে পেয়ে গেছি আমরা। ডক্টর সেন 2003 সালের জুন মাসে মারা যান, কারণ অ্যানাফাইল্যাকটিক শক বাদাম থেকে। ঠিক তার 1 মাস আগে তার মেয়ে একইভাবে অসুস্থ হয়ে পড়ে। এখানেও যে কেকটা তাকে দিয়েছিল সে আর কেউ নয়, আপনার একমাত্র সন্তান রনি। আমি সেদিন রনিকে ভুল বুঝেছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি ও তো জানতই না কেকে কি ছিল। রনি ওরফ অবিনাশ মুখার্জি। কে মিসেস মুখার্জি, তাই তো? দার্জিলিংয়ের বোর্ডিংয়ে এই নামটাই তো দিয়েছিলেন, আর সমস্ত আত্মীয় স্বজনকে বলেছিলেন অ্যাক্সিডেন্টে রনি মারা গিয়েছে, তাই না? আমরা কিন্তু আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেছি। বাজে কথা, মিথ্যে কথা। আমার ছেলে মৃত। স্যার, অবিনাশবাবু যে অ্যাড্রেস দিয়েছেন ওখানে উনি নেই। অ্যাজ এক্সপেক্টেড। এরই মধ্যে পুলিশ স্টেশনে হাজির হলেন মুখার্জি পরিবারের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর মুখার্জি। আসুন ডক্টর, দেখুন তো এনাকে চিনতে পারেন কিনা। আমি তো যা বলার আগে বলেছি পুলিশকে, সমস্তটাই। এই বয়সে এসে আর কিছু ভয় নেই সেটা জানি। তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, কিন্তু জীবনটাকে সুন্দর করে গোছাতে পারতে তুমি। ক্ষমতা আর অর্থ, এই দুয়ের লোভ বড় সাংঘাতিক। অখিলেশের মৃত্যুর পর রনি 2টো ওষুধের শিশি নিয়ে আসে আমার কাছে।
তোমাদের বাড়ির পিছনের ডাস্টবিনে ও বলেছিল ও মাকে ফেলতে দেখেছে। ইয়োর বয় ওয়াজ এ জিনিয়াস। এইটুকু বয়সে ও কিছু আন্দাজ করেছিল। সন্দেহ যে আমার হয়নি তা নয়। এত বছর ধরে অখিলেশ ওই ওষুধ নেয়, এমন ভুল ওর করার কথা নয়। আমি টেস্ট করে জানতে পারি ওষুধের বদল করা হয়েছিল, কিন্তু আমি সেদিন সব বুঝেও চুপ করে গেছিলাম। ভেবেছিলাম অখিলেশের এই শাস্তি অনেক আগেই পাওয়া উচিত ছিল, কিন্তু তুমি পুরোপুরি বদলে গেলে। অনিরুদ্ধকেও শেষ করলে তুমি, আর রনিকেও তুমি ছাড়লে না ঈশিতা। ও তো তোমার তো সন্তান ছিল। কি পাগলের মতো বলছে এই লোকটা! সব মিথ্যে কথা। আপনার দুর্ভাগ্য আর আমাদের সৌভাগ্য বলতে পারেন। ডক্টর মুখার্জি শিশি দুটো রেখে দিয়েছিলেন, আর শিশি দুটোতে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে। অসম্ভব, হতেই পারে না, কারণ আমার গ্লাভস পরা ছিল। রাজীব অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকল। কথাটা বলেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন মিসেস মুখার্জি। এবার থামো ঈশিতা। অখিলেশের মতো তোমার পাপের ঘরাও যে পূর্ণ। অখিলেশ আমার জীবনকে নরক বানিয়ে দিয়েছিল। যেদিন থেকে এসেছি সহ্য করেছি, ফেরার উপায় ছিল না। নিজেকে উপস্থ করে ফেলেছিলাম সুখ স্বাচ্ছন্দ্যে, কিন্তু মনের যন্ত্রণা টাকার বিনিময়ে হয় না। সেই যন্ত্রণার ওষুধ হয়ে এসেছিল অনিরুদ্ধ। প্রথম শুধু ভালো লাগা ছিল, ও বুঝতো আমায়। অখিলেশকে বংশধর না দেওয়া অবধি নরক যন্ত্রণা থেকে মুক্তি ছিল না আমার। অথচ একটা নপুংসককে বংশধর দেওয়ার সাধ্য আমার কেন? পৃথিবীর কোনো নারীর নেই। তবে রনি আমার ভালোবাসার সন্তান ছিল। অনিরুদ্ধকে আমি ভালোবেসেছিলাম। অনিরুদ্ধর উপর একটা অদ্ভুত অধিকার বোধ জন্মে গেছিল আমার। কিন্তু যেদিন জানলাম অনিরুদ্ধ আমাকে ফাঁকি দিয়েছে, বুঝতে পারলাম যে এই পুরুষ জাতটাই জঘন্য, নোংরা। ঠিক করলাম কাঁটা দিয়ে কাঁটা তুলব। অনিরুদ্ধকে রাজি করিয়ে ফেললাম অখিলেশকে সরানোই আমার সঙ্গে থাকতে। অনিরুদ্ধর প্ল্যানে খুব সহজেই সেটা হলো। এলআইসির টাকাটা পাওয়া অবধি অপেক্ষা করলাম। তখন তো সংসারটা করতে পারতে, শুরু করতে পারতে তো আবার। যে পুরুষ একবার ঠকায় সে বারবার ঠকাবে। অনিরুদ্ধ প্রথম স্ত্রীকে ছেড়ে এলেও আমি আর ওকে সেই ভরসা করতে পারিনি কোনোদিন। আর অখিলেশের মৃত্যুর পর আমার রাজনীতিতে পদার্পণ হয়। আমি বুঝি ক্ষমতাই সব। রনিকে বোর্ডিংয়ে পাঠালেন কেন? কেনই বা ওর মারা যাওয়ার গল্পটা রটালেন? ও তো আপনার সন্তান। রনি একদিন আমার সাথে অনিরুদ্ধকে একসাথে দেখে ফেলে, কিন্তু ওর ব্যবহারে তার জন্য বিশেষ পরিবর্তন আমি দেখিনি। তাছাড়া ওকে আমি ঠিক বুঝতাম না, বিশ্বাসও করতে পারতাম না। যতবার ওর সাথে কথা বলতে গেছি ওকে বুঝতে পারিনি। ও যেন অন্য কোনো এক জগতের বাসিন্দা ছিল। পোষা পাখিটাকে মেরে ফেললো, বিড়ালটা, স্কুলের দারোয়ানের কুকুরটাকে মেরে দিল। কেন জিজ্ঞেস করলে শুধু বলতো মারেনি, মুক্তি দিলাম। আমি ভয় পেতে শুরু করলাম ওকে। ভয়? তাও নিজের সন্তানকে? জন্ম দিলেই বোধহয় মা হওয়া যায় না। ও আমার ইচ্ছের থেকে অনেক বেশি। আমার প্রয়োজনে এসেছিল পৃথিবীতে, কিন্তু আমি রনিকে মারিনি, ও বেঁচে আছে। সেটা তো জানি, কিন্তু সেদিন অনিশাকে কেন মারতে চেয়েছিল রনি? স্যার, অনিশার ফোনের লাস্ট লোকেশন নিউ টাউন দেখাচ্ছে, কিন্তু ও নিজের বাড়ি যায়নি, কাউকে কিছু জানায়ওনি। ওর লাস্ট লোকেশনের কাছাকাছি ট্রাফিক কন্ট্রোল রুমে ফোন করুন, ওর গাড়ির ডিটেলস দিন। ওকে স্যার। রনি এখন কোথায়, আর ও বাচ্চাগুলোকে মারলো কেন? আমি জানি না, বিশ্বাস করুন আমি জানি না। স্কুলের ওই ঘটনার পর রনিকে দার্জিলিং পাঠিয়ে দিই আমি।
তারপর থেকে টাকা ছাড়া আর কোনো সম্পর্ক নেই আমার ওর সাথে। আমি ব্যস্ত হয়ে পড়ি আমার রাজনৈতিক কেরিয়ার নিয়ে। ও এখানে থাকলে আমার পলিটিক্যাল কেরিয়ারের পথে বাধা হতো, তাই আর যোগাযোগ করিনি আমি। মা হয়ে রাজনীতির জন্য ছেলেকে ভুলে গেলেন, পরিবারের কাছে মেরে ফেললেন। সবার জীবন এক ছন্দে বাঁধা হয় না। সেই 19 বছর বয়স থেকে জীবনে এত আঘাত পেয়েছি আমি যে সব ক্ষেত্রে ঠিক ভুল বিচার করা সম্ভব হয়ে ওঠেনি। শুধু জানতাম আমায় বাঁচতে হবে, আর তার জন্য নিজেকে তৈরি করতে হবে। আমার আর অনিরুদ্ধ সম্পর্কটা রনি জেনে যায়। এখান থেকে আমি রনিকে প্রেডিক্ট করতে পারি না, কিন্তু সন্তান তো। তাই যখন জানতে পারলাম যে অনিরুদ্ধর মেয়ের সাথে রনির একটা সম্পর্ক তৈরি হয়েছে, তখন ঠিক করলাম কি করব। তাহলে সেদিন ওই কেকে রনি নয়, আপনি বিষ দিয়েছিলেন? বিষ তো দিইনি, বাদাম দিয়েছিলাম। এমন মাত্রায় দিয়েছিলাম যাতে ওর অ্যালার্জি তো হয়, কিন্তু ও যেন মারা না যায়। জানতাম যে অনিশার ক্ষতির আশঙ্কা সৃষ্টি না করলে অনিরুদ্ধকে অখিলেশের খুনের প্ল্যানে সামিল করতে পারবো না। সকলে স্কুলের ঘটনায় রনিকে সন্দেহ করেছিল অখিলেশের মৃত্যুর পর, তাই রনিকেও দার্জিলিং পাঠিয়ে দিই। রনির বেঁচে থাকার কথা জানতাম শুধু আমি আর অনিরুদ্ধ। এদিকে অনিরুদ্ধ ভীষণভাবে বিয়ের জন্য আগ্রহী হয়ে পড়ে, কিন্তু আমি তখন ক্ষমতার নেশায় বুঁদ, তাই নতুন ছক তৈরি করতে হলো। অনিশাকে দিয়ে যে ট্রায়াল, তা তার বাবার ক্ষেত্রে হলো মৃত্যুবান, আর সম্পূর্ণ মুক্ত হলাম আমি। কিন্তু পাপ কখনো পিছু ছাড়ে না, তাই আমারই গর্ভের সন্তান আজ আমার সমস্ত সত্যি টেনে সকলের সামনে উন্মুক্ত করল। আর সেটা বুঝেই আমি চেয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব রনিকে গ্রেপ্তার করতে। কিন্তু রনিও তো আমারই সন্তান, সেটা ভুলে গেছিলাম। ও ছোটবেলায় কুকুরটাকে মারার কারণ বলেছিল যন্ত্রণা থেকে মুক্তি। সেক্ষেত্রে টুসিকে হয়তো দিবাকরের হাত থেকে। বিল্টুকেও একই কারণে। ওরও তো ছবি দিবাকরের কম্পিউটারে ছিল। কিন্তু পল্টু আর তোমাকেই বা ইনভলভ করলো কেন? ক্যান আই সে সামথিং? ইয়া শিওর। হি ওয়াজ অ্যান ইন্ট্রোভার্ট চাইল্ড। এই ধরনের মানসিকতার মানুষের মধ্যে যে ভাবনা কাজ করে, তা আমাদের সমাজে চলতি রীতিনীতি ভাবনার থেকে পুরোপুরি আলাদা। সেটা প্রমাণ করার, এস্টাবলিশ করার একটা খিদে থাকে, যার জন্য তারা যে কোনো এক্সট্রিম পর্যায় পর্যন্ত যেতে পারে। আর হয়তো সে প্রমাণ করার মাধ্যম মাত্র এত বড় ফরেন্সিক ডক্টরকে বোকা বানাচ্ছে। ইয়েস, ইউ আর রাইট। আর সেই জন্যই প্রথমে একটা প্যাটার্নে কিডন্যাপ এবং খুন করেছে। তারিখ, বয়স পুরোটাই জাস্ট লাইক আ সিরিয়াল কিলার। তারপর সাডেনলি প্যাটার্ন চেঞ্জ। 27 তারিখে কোনো কিডন্যাপ হলো না। ইনফ্যাক্ট কিডন্যাপ তো হলোই না। অনিশাকেও কোথায় রাখতে পারে? বাকি আইপি অ্যাড্রেস ট্র্যাক হলো? না স্যার, ট্রাই করছি কিন্তু কোনোভাবে আটকে যাচ্ছে। একটা বৃত্তের চারধারে আমরা ঘুরপাক খাচ্ছি, আর সেই বৃত্তের কেন্দ্রে বসে আছে অবিনাশ ওরফ রনি। আচ্ছা রাজীব, তুমি জানলে কি করে যে রনি অবিনাশ? অবিনাশ যখন পুলিশ স্টেশনে এসেছিল তখন ও একটা ছবি আঁকছিল। তখন ওর ডায়েরিটা নিয়ে দেখি ডায়েরির আগের পাতায় একটা মহিলার ছবি ছিল, যেটা তখন আন্দাজ করতে পারিনি। ডক্টর সেনের ফাইল ঘাঁটতে গিয়ে মিসেস মুখার্জির পুরনো একটা ছবি পাই, সেই আঁকা মুখ। তাই অবিনাশবাবুর খোঁজ করি, আর তখনই ওয়েল, দ্যাট ওয়াজ অলসো আ হিন্ট। ও চেয়েছিল তুমি ওর মায়ের কাছে পৌঁছও। তাহলে ওর লাস্ট লোকেশনটাও আমরা পাবো, কিন্তু ততক্ষণে দেরি না হয়ে যায়। আর শিয়া, ওর দার্জিলিংয়ের বোর্ডিংয়ের খবর কিভাবে পেলে? আসলে ছোট থেকেই তো ওর রনি নামটাই জেনে এসেছি আমরা। আজ স্কুলে কল করতে জানলাম ওর আসল নাম ছিল রণেন্দ্র মুখার্জি।
ওকে দার্জিলিংয়ে পাঠানো হয়েছিল, কিন্তু দার্জিলিংয়ের কোনো বোর্ডিংয়েই এই নামে কেউ নেই। তখনই তো তুমি বললে অবিনাশ নামে খোঁজ করতে, পেয়েও গেলাম। ওয়েট, ইন্সপেক্টর ঘোষ, রেকর্ড চেক করুন, রণেন্দ্র মুখার্জি নামে কোনো প্রপার্টি নিউ টাউনে আছে কিনা। অবিনাশ নামেও দেখুন তো। রাজীব, মিসেস মুখার্জিকে জিজ্ঞেস করো রনির নামে কোনো প্রপার্টি ছিল কিনা। দাঁড়ান, রনির নামে একটা জমি কেনা ছিল ওই রাজারহাটের দিকে, অখিলেশ কিনেছিল। ঈশিতা এই ব্যাপারে কিছু জানে না, দলিল আমার কাছে ছিল। রনিকে যখন ঈশিতা দার্জিলিং পাঠায় তখন আমি ওটা ওকে দিই। পুলিশ স্টেশনের বারান্দায় বসলো আরশিয়া। টানা 12 ঘন্টা সে পুলিশ স্টেশনে। অবিনাশ মুখার্জির বাড়ি তল্লাশির ওয়ারেন্ট বের না করে সেখানে গিয়ে কোনো লাভ নেই, তাই যোগাযোগের চেষ্টা চলছে অনিশার সাথে। রাজীব এসে বসলো ওর পাশে। আমি ওখানকার লোকাল থানায় খবর দিয়েছি, খবর পেলেই বের হব। তবে কি রনি সত্যি ভালোবাসতো অনিশাকে? তাহলে তো অনেক বড় ভুল হয়ে গেছে আমার হাতে। আচ্ছা, মিসেস মুখার্জি কি করে জানলেন যে রনি ওই কেকটা অনিশাকেই দেবে? এই প্রশ্নটা আমারও মনে এসেছিল, জিজ্ঞাসা করেছি। কি বললেন উনি? অনিশা বোধহয় কখনো রনির বাড়িতে গিয়েছিল। মিসেস মুখার্জি তখন বাড়িতে ছিলেন না, কিন্তু হঠাৎই একটা কাজে ফিরে আসেন, আর তখন তিনি রনি আর অনিশাকে দেখতে পান। ডক্টর সেনের ওপর নজরদারির জন্য অনিশাকে তিনি চিনতেন। তখন কিছু না বলে ঘটনার দিন রনিকে ডেকে তার হাতে অনিশার জন্য একটা কেক বানিয়ে পাঠান। ডক্টর সেনের মতো বাদাম যে তার মেয়ের জন্য বিষ, সেটা ডক্টর সেনের কাছেই ঈশিতা জেনেছিলেন। কি অদ্ভুত না, নিজের ছেলেকে অস্ত্র করলেন এত বড় ছক সাজাতে। অনিশা তো মারাও যেতে পারত, সেক্ষেত্রে তো রনি ধরা পড়ত। তুমি ছেলে ভাবছো তাই। উনি রনিকে ছেলে হিসাবে অ্যাকসেপ্টই করেননি। ওটা ছিল প্রতিদিনের অত্যাচারের হাত থেকে জাস্ট একটা নিষ্কৃতির পথ। ভালোবাসার কথা যতই বলুক, বিন্দুমাত্র লেশ ছিল বলে তো আমার মনে হয় না। তাহলে কি ভালোবাসার মানুষটাকেও এইভাবে শেষ করা যায়? স্যার, আমরা রেডি, বেরোনো যাক। ডিআইজিকে ফোন করলো রাজীব। স্যার, দ্য কেস ইজ সলভড। আমরা এখন বেরোচ্ছি। পার্টিগত সমস্যা হতে পারে এই কেসে। যখন হবে তখন সেটা দেখা যাবে। মেয়েটাকে বাঁচাও। আর মিসেস মুখার্জি, যতদূর জানি ওনার সেক্রেটারি যথেষ্ট চেষ্টা করেছেন। সামনে ভোট, পার্টি সাপোর্ট এখন পাবেন না। এত বড় অপরাধীর পাশে পার্টি থাকবে না। গাড়িতে উঠে আর সে অনিশাকে ট্রাই করলো কয়েকবার, ফোনটা অফ এখনো। ডোন্ট ওয়ারি। কি বলছো রাজীব? 12 ঘন্টার ওপর কোনো খবর নেই। এতক্ষণে ওকে একটা জিনিস কি ভেবে দেখেছো আরশিয়া? রনি ওরফে অবিনাশ, ও কিন্তু প্রথম থেকেই পুরো হিন্ট দিয়ে গেছে আমাদের। প্রথমে তোমাকে পাঠানো চিঠি, যাতে ও পরিষ্কার বুঝিয়েছে যে ও তোমার পরিচিত। তারপর ডক্টর সেনের গাড়ি, আর তারপর ওই চিঠি যেখানে ফ্রেঞ্চের ব্যবহার আর কেকের উল্লেখ রয়েছে। রনি ওয়াজ দ্য অনলি পার্সন ইন আওয়ার ক্লাস যে ফ্রেঞ্চ লিখতে পারত। এছাড়াও অনেক বিদেশি ভাষায় ওর দখল ছিল। নিজের ডায়েরিতে মায়ের ছবি। ও জানতো তদন্তের কোনো না কোনো মোড়ে আমরা ওর মায়ের কাছে পৌঁছাবই। ও বারবার পুরনো ঘটনাকে চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছে। শুধু নিজের মাকে শাস্তি দিতে এত দিনের অপেক্ষা, আর সাথে বাকি বাচ্চাগুলো। ভুল করছো আরশিয়া, শুধু মাকে শাস্তি নয়, ওর মধ্যে এই প্রবৃত্তিটা ছিলই। ওর রক্তেই তো সেই ধারা বর্তমান। বেড ইজ রেডি ম্যাম, উঠুন এবার, অনেক দেরি হয়ে গেছে। ওট 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 অনি অনি অনি। উঠছি। রনি অনিশার কপালে আলতো চুম্বন এঁকে দিয়ে হাসলো ওর দিকে তাকিয়ে। তারপর ফোনটা দেখল রনি। মানিকতলার বাড়ির সিসিটিভি রেকর্ডিংয়ে দেখালো অবিনাশের ঠিকানায় পৌঁছে গেছে পুলিশ। তাহলে আর বেশি সময় হাতে নেই। কিছু হয়েছে নাকি?
না না, কি হবে, কিছুই হয়নি। চাটা খেয়ে ফ্রেশ হয় নে, তারপর ব্রেকফাস্ট করব। আমি বানাবো ব্রেকফাস্টটা। আজ সব আমার ডিপার্টমেন্ট, তুই ফ্রেশ হয়ে শুধু নিচে আয় ব্যাস। না রে, খাবারটা আমি বানাচ্ছি। আজও বিশ্বাস করিস না বল? সেদিন তোর কেকটা আমার মা পাঠিয়েছিলেন, আমি তখন জানতাম না রে কিছুই, সত্যি বলছি। বাদামের কোনো আইটেম থাকবে না আজকে খাবারে, তুই নিশ্চিন্ত থাক। না মানে সেজন্যে নয়। আচ্ছা ঠিক আছে, বানা। রনি নিচে যাওয়ার পর অনিশা ফ্রেশ হয়ে ঘরটা দেখতে থাকলো। রনি বেশ শৌখিন, ঘরের চারদিকে অদ্ভুত সব স্কাল্পচার। বিছানার পাশে জানলাটাও খুব সুন্দর। জানলাটা খুললেই দেখা যায় বিস্তৃত মাঠ। ঘরের পাশে একটা ছোট্ট স্টাডি রুমের দিকে চোখ গেল অনিশার। স্টাডিতে রাখা আছে একটা বিরাট বড় ফ্রিজার। কি মনে হতে ফ্রিজারের ঢাকনাটা খুলল অনিশা। অনি, কোথায় গেলি রে? ব্রেকফাস্ট রেডি, চলে আয়। হ্যাঁ আসছি। ফোনটা আবারও চেক করল রনি। এবার একটা খবরের চোখ দুটো চকচক করে উঠল ওর। নিউজ হেডলাইন, কেঁচো খুঁড়তে কে উঠে, শহরের বাচ্চা উদাও কেসে নতুন মোড়, জানা গেল ওয়ার্ডের পুরো মাতার অপরাধের খতিয়ান। She deserved that. She deserved that. সারা ঘর তোলপাড় করে অনিশা নিজের ফোনটা খুঁজতে থাকলো। আরশিয়াকে যেভাবে হোক ফোনটা করতেই হবে, হি ইজ ইনসেন। কিন্তু আমার ফোনটা গেল কোথায়? এটা খুঁজছিস? স্তম্ভিত হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল অনিশা। রনির হাতে ওর ফোন। চল খেয়ে নি। আমার ফোনটা দে প্লিজ, একটা ফোন করব আমি। ওকে, এ কি, এতে তো সিমই নেই। ও সিম নেই না? ও হ্যাঁ, কাল তো আমি সিমটা ফেলে দিয়েছি, সরি রে। চল খাবি, চল। খাবো না। মারবি তো আমায়? নে মেরে ফেল। যেভাবে তুই বাকিদের মেরেছিস ঠিক সেভাবে আমাকেও মেরে ফেল। তাই জন্য এসেছিস তো? তাহলে তুই সবই জেনে গেছিস। ওকে যাক, আমার আর বেকার নাটক করার দরকার নেই। এটা তোর খাবার, এতে বিষ মিশিয়ে দিয়েছি। ভেবেছিলাম তোকে ওই আগের বার সোকল্ড মা যেভাবে মারতে চেয়েছিল ওইভাবেই শেষ করবো, বাট ইউ নো হানি, আই লাভ ইউ আ লট। তাই এই পয়জনটা বানিয়েছি। তুই কিছু টের পাবি না, জাস্ট টুক করে খাবি আর মরে যাবি। কষ্ট হবে না তোর, পোস্টমর্টমে কিছু ধরাও পড়বে না। এটা আমি নিজে বানিয়েছি জাস্ট ফর ইউ। আমি কেন? কি ক্ষতি করেছি আমি তোর? কি ক্ষতি করেছিস? তোর বর তো খারাপ, ছেড়ে দিলেই পারতি। আমার সাথে কেন এলি? তোদের মতো মেয়েদের জন্য আমাদের মতো শয়তানের জন্ম হয়। বাট আই এম নট ডেভিল। আমি যাদের মেরেছি তারা মরে গিয়ে বেঁচে গেছে, আর তারা ধরা পড়েছে যাদের নোংরা মুখোশগুলো ছিঁড়ে ফেলা ভীষণ জরুরি ছিল। কাউকে তার যন্ত্রণা থেকে মুক্ত করার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। তুইও তো ভালো নেই বল, তোর বাবা তোকে ভালোবাসেনি, তোর তো মাও নেই, দিবাকরও তোকে ঠকালো। এরমভাবে বেঁচে থেকে কি করবি? এরমভাবে বেঁচে থাকার মানেটা কি আমাকে বলতো? কি রে, বুঝতে পারছিস না? না মানে আমি যেটা বলছি ওটা বুঝতে পারছিস না? ও তুই তো ডায়েরিটা দেখিস নি? অবশ্য এত তাড়াতাড়ি পুরোটা পড়তে পারতিস বা কি করে? তোর বাবা আর আমার মা দুজন মিলে খুন করেছিল আমার বাবাকে। আমার বাবাও খুব একটা ভালো লোক ছিল না, ভালোই হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে। আমার মায়ের জন্য তোর মাকে ছেড়েছিল তোর বাবা। কি বলছিস তুই? কি বলছি, যদি বেঁচে থাকতিস তাহলে একটু পরে তোর বন্ধু এসেই তোকে সব বলতো। আচ্ছা আমি দেখাই তোকে, দাঁড়া। এই দেখ নিউজ, মিসেস ঈশিতা মুখার্জি আমার মা অ্যারেস্টেড। চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ল অনিশার। ব্রেকফাস্টের প্লেটটা নিজের দিকে টেনে নিল সে। খাবারটা মুখের কাছে নিল।
রনি নিজের জুসের গ্লাসটা তুলে নিল মুখের কাছে। আর একটা কথা শুনবি অনিশা, আমার বাবা অখিলেশ মুখার্জি নন, আমার বাবা ডক্টর অনিরুদ্ধ সেন। উই আর সেম ব্লাড অরিজিন। এটা ছোটবেলায় অখিলেশ মুখার্জি মারা যাওয়ার পর আমি জানতে পারি। চোখের জলটা গড়িয়ে পড়ল অনিশার। খাবারটা মুখের সামনে ধরলো, হঠাৎই একটা আকুল চিৎকার ভেসে এলো কানে। অনিশা, অনিশা, অনিশা! অবিনাশ মুখার্জি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পুলিশ আপনার বাড়ি ঘিরে ফেলেছে। অনিশা, অনিশা, উই আর হিয়ার টু সেভ ইউ। তোকে ভালোবাসার মানুষ আছে এখনো পৃথিবীতে। কথাটা শেষ করি জুসের গ্লাসে চুমুক দিল রনি। রনি, রনি! মেঝেতে লুটিয়ে পড়ল রনির শরীর। কয়েক সেকেন্ডে ছটপটানি, তারপর থেমে গেল সব। সিঁড়ি দিয়ে উঠে এলো আরশিয়া। অনিশা এসে জড়িয়ে ধরল আরশিয়াকে। রাজীব রনির কাছে গেল। হি ইজ নো মোর। কখন খেলো এটা? এই জাস্ট মাস্ট বি সায়ানাইড দেন। পাশের ঘরে ফ্রিজারে। রাজীব সাথে সাথে দৌড়ে গিয়ে খুলল ফ্রিজারটা। তারপর কনস্টেবলদের ডেকে বার করলো পল্টুর বরফ হয়ে যাওয়া মৃতদেহ। আচ্ছা, আমি কি পাপ করেছি? রনি তো আমার বাবারই সন্তান। আমার বাবা। তুই চল, আর এখানে নয়, চল আমার সাথে। অনিশাকে নিচে নিয়ে গেল আরশিয়া। রাজীব কিছুটা উত্তেজিত হয়ে বলল, একটু এসো। রনির একতলার বেডরুমে একটা অ্যাটাচড বাথরুমে একটা সিমেন্টের তৈরি বাথটাব পাওয়া গেছে, অ্যাসিড ভর্তি। পুলিশের স্যাম্পল নেওয়া শেষ। রাজীব বলে যাচ্ছে, টুসিকে এখানেই রেখেছিল। রাজীব, অনিশাকে আমি কিছুদিন আমার কাছে রাখবো। তুমি আমার কলকাতায় ট্রান্সফারের ব্যবস্থা করো তাড়াতাড়ি। ঠিক আছে, কিন্তু আরশি, তোমার কি মনে হয় রনের স্মৃতিকে এত তাড়াতাড়ি ওর মন থেকে মোছা যাবে? আরশিয়ার পিছন থেকে চৌবাচ্চা এসে পড়ল কিছু একটা। দুজনেই চমকে উঠল। কখন যেন পেছনে এসে দাঁড়িয়েছে অনিশা। এক দৃষ্টে তাকিয়ে আছে বাথটাবটার দিকে। বাথটাবে ধীরে ধীরে ডুবে যাচ্ছে রনির ডায়েরিটা। এক মর্মন্তদ গাঁথা ধীরে ধীরে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, অথবা বিগলিত হয়ে মিশে যাচ্ছে কালচক্রে। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে আপনারা শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে কাটা ছেঁড়া সিরিজের তৃতীয় গল্প বিগলিত সুখের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকের গল্প পাঠে ছিলাম আমি সন্তু, আংশিক গল্প পাঠে কুন্তল। গল্পের শব্দ সংযোজন দাস স্টুডিও, প্রচ্ছদ অলঙ্করণ সূর্য। গল্পের বেতার নাট্যরূপ দিয়েছে দিশানি। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটি নতুন টানটান থ্রিলার গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।